কিছু ঘটনা নিয়ে প্রথম আমি মানে আপনাদের সামনে আমি যাকে উপস্থাপন করব তিনি আমাদের আদনান ভাই, এবং তারপরে আরো একজন এসছেন আমাদের ঢাকার বাইরে থেকে অনেকে এসছেন, দুই একজন আজকে তাদের সাথে কথা বলবো আমরা। ইনফ্যাক্ট যিনি ত্রুরাশির যাকে নিয়ে এসছেন তারা এর কেউই ঢাকায় থাকেন না। যাই হোক, আমরা চলেছি আদনান ভাইয়ের কাছে এবং তার প্রথম ঘটনা আমরা শুনে আসব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আজকে এপিসোডটা অনেক অন্যরকম হবে। আমি নিজেও আজকের এপিসোডটার বিষয়ে খুবই এক্সাইটেড রাসেল ভাই। তো শুরু করছি আজকে আমার প্রথম ঘটনা। আজকের যে ঘটনাটি আমি শেয়ার করব, উনি যার সাথে যিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করেছেন আমার এক স্টুডেন্ট আর কি, তার দাদার সাথে ঘটেছিল ঘটনাটি। এটা 1971 সালের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি হলো গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকার। যারা গোপালগঞ্জে থাকেন ওই গোপীনাথপুর এলাকাটা অবশ্যই মানে চিনে থাকবেন আর কি। তো অবশ্যই মানে জানা, হয়তো বললে সেই জায়গাগুলো চিনে ফেলতে পারেন। যাই হোক, তো আমার ওই স্টুডেন্টের যে দাদা, উনি পেশায় ছিলেন আসলে ওই বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখি যে অনেকে ঢাক বা ঢোল বাজান, এই টাইপের কিছু লোক থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশনগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অকেশনগুলোতে এনাদের ডাক পড়ে এবং বিভিন্ন শ্মশানে বা বিভিন্ন জায়গায় যখন মৃতদেহ পোড়ানো হয় তখনও ওনারা ওই জায়গাগুলোতে যান এবং ওই ঢাক ঢোল বাজান তাদের ধর্মীয় বিধিবিধান অনুসারে আর কি। উনি ওই প্রফেশনেই যুক্ত ছিলেন। তো একদিন গভীর রাত্রে হঠাৎ 3-4 জন লোক আসলেন ওনার বাসায় আসার পরে ওনাকে ডাকাডাকি করলেন। ডাকাডাকি করার পর বললেন যে এরকম নদীর ঘাটে একটি লাশ আছে, একটু যেতে হবে আমাদের সাথে, আপনি ওখানে গিয়ে আপনার যে কাজগুলো সেগুলো একটু করবেন, আর সবকিছু ওখানে সব ওকে আছে, আপনি শুধু আমাদের সাথে যাবেন। তখন উনি ওই লোকগুলাকে চিনছিলেন না। উনি বলেন তোমাদের বাড়ি কোথায়, কোন গ্রামে? তখন ওনারা একটা গ্রামের নাম বলেছিলেন, উনি এই গ্রামের লোক, মানে ওই গ্রামটার নামও কখনো শোনেননি। তখন এখন যেহেতু ওনারা খুব বারবার রিকোয়েস্ট করছিলেন, সুতরাং উনি সেখানে যাওয়ার জন্য মানে মনস্থির করলেন এবং ওনাদের সাথে সেখানে গেলেন। সময়টা মানে রাতটা ছিল, ওই সময়টা ছিল শীতকাল এবং জ্যোৎস্না রাত ছিল, মোটামুটি পথঘাট সব বোঝা যাচ্ছিল। নদীর ঘাটে গেলেন, ওখান থেকে বেশ দূরে নদীর ঘাটটা ওনার বাসা থেকে। তো যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে আছে, একটা ডেড বডিও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে মৃতদেহ পোড়ানোর সময় তো অনেক খড়ি নিয়ে আসতে হবে সেখানে, কিন্তু আশেপাশে কোনো খড়ির কোনো চিহ্নই নাই। জাস্ট ডেড বডিটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, একটা তক্তার উপরে ডেড বডিটা রাখা আছে, এটাই। উনি বললেন যে মৃতদেহ পোড়ানো হবে, আপনাদের খড়ি কই? বলে খড়ি লাগবে না। বলে অদ্ভুত ব্যাপার, খড়ি লাগবে না, তাহলে আপনি ডেড বডি পোড়াবেন কিভাবে? বলে সেটা আপনার দেখার বিষয় না, ওটা আমরা বুঝবো। আপনাকে যেই কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছে আপনি সেই কাজটি করবেন। তখন উনি খুব অবাক হলেন। তখন হঠাৎ করে তারা ওনার ওই লোকগুলোর নির্দেশ দিলেন যে আপনি আপনার কাজ শুরু করেন, মানে আপনি ঢোল বাজাতে শুরু করেন। উনি খুবই অবাক হয়েছিলেন, কিন্তু তারপরও যখন বারবার ওরা বলছেন একটু ভয়ও পেয়েছেন, উনি ওনার কাজ শুরু করে দিলেন। তখন ওই ঢোল বাজাতে বাজাতে উনি খেয়াল করলেন যে হঠাৎ করে ওই যারা দাঁড়িয়ে ছিল ওনারা হাতে মানে মাটির এক ধরনের পাত্র ছিল, ওনারা একে একে নদীর কাছে যাচ্ছেন, নদীর কাছ থেকে ওই নদীতে ওই পানিটা ভরে নিয়ে এসে ওই মৃতদেহ শরীরের উপরে ঢেলে দিচ্ছেন। আচ্ছা, তো উনি আরো অবাক হলেন যে কি হচ্ছেটা কি এখানে, যে এরকম ঘটনা কেন ঘটছে, উনি কিছুই বুঝতে পারছিলেন না। উনি হঠাৎ খেয়াল করলেন এই যে পানি ঢালা হচ্ছে এবং ওই জ্যোৎস্না রাতে বোঝা যাচ্ছে, ওনাদের কাছে আলো ছিল, যে ওই ডেড বডি থেকে মাংসগুলো খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার, ডেড বডি থেকে মাংস, ওই পানি ঢালছে আর ডেড বডি থেকে মাংসগুলো খুলে নিচে পড়ে যাচ্ছে এবং মাংসগুলো পানিতে ধুয়ে ধুয়ে আবার নদীর ভিতরে চলে যাচ্ছে। তো এরকম ঘন্টাখানেক করার পর উনি মানে দেখলেন যে ওই সাদা কাপড়টা একদম ওই কাঠের যেই পাটাতনের উপর বডিটা শোয়ানো ছিল, সাদা কাপড়টা একদম কাঠের পাতাটার সাথে মিশে গেছে, মানে সাদা কাপড়ের নিচে আর কিছুই নেই, সব ওই পানিতে ধুয়ে চলে গেছে। যখন এটা শেষ হয়ে গেল তখন ওই লোকদের মধ্যে থেকে একজন এসে ওনাকে একটা পুটলি দিলেন, কাপড়ের একটা পুটলি দিয়ে বললেন যে তুমি কষ্ট করে এখানে আসছো, এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার এবং পারিশ্রমিক, এটা তুমি নিয়ে যাও। তো উনি পুটলিটা হাতে নিয়ে দেখলেন যে বেশ ভারী এবং মনে হচ্ছে ভিতরে পাথর জাতীয় কিছু আছে, এটাই মনে হচ্ছিল আর কি ওনার কাছে। তখন বললেন এটা তুমি বাসায় গিয়ে খুলবা। উনি কেয়ার করা মানে হাঁটা ধরলেন, বললেন যে আমার সাথে কি একটু এগিয়ে দিয়ে আসবেন? বলেন না, আমরা কেউ যেতে পারবো না, তুমি একাই যেতে পারবা। তখন উনি কেয়ার করা একা একাই হাঁটা শুরু করলেন। হঠাৎ করে
কিছু দূর এগিয়ে চিন্তা করে একটু পিছন দিকে তাকিয়ে দেখি তো কি অবস্থা। পিছন দিকে উনি তাকিয়ে দেখলেন যে ওখানে কিচ্ছু নাই, মানে ওখানে যে কিছুক্ষণ আগে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল একজন লোকও নাই, তবে ছোট ছোট বাচ্চা আকৃতির কিছু, মানে মনে হচ্ছে কিছু বাচ্চা ছায়ার মতো দেখা যাচ্ছে, ওরা ওখানে কিছু ছোটাছুটি করছে। তখন উনি খেয়াল করলেন ওই বাচ্চাগুলো যখনই টের পেয়েছে যে উনি পিছন দিকে তাকিয়েছেন, উনি দেখলেন ওই বাচ্চাগুলো দৌড়ে নদীর মধ্যে চলে গেল। কোথায় গেল উনি আর কিছুই বলতে পারেন না। উনি ওই দৃশ্য দেখে খুবই ভয় পেয়েছেন। উনি চিন্তা করেন কি হচ্ছে কি আমার সাথে, এতদিন ধরে এই পেশার সাথে আছি, কখনো তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা এই টাইপের লাশও তো আমি কখনো পুরানোর সময় এই ধরনের ঘটনা ঘটে কখনো দেখিনি। যাই হোক উনি খুব ভয় পেয়ে যান। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে উনি ওই পুটলিটা একটা জায়গায় রেখে উনি ঘুমিয়ে পড়েন। তো সকালে উঠে চিন্তা করে আসলে দেখি ওই পুটলির মধ্যে কি আছে। তো পুটলিটা খুলে ওনার মেজাজটা খুব গরম হয়ে যায়। দেখে যে পুটলির মধ্যে বড় বড় কিছু দাঁত আছে, বড় বড় মাড়ির দাঁত। হ্যাঁ, মাড়ির দাঁত। তো উনি চিন্তা করেন এগুলো মনে হয় গরু বা মহিষের দাঁত হবে, এবং উনি চিন্তা করেন এত কষ্ট করে রাতের বেলা গেলাম, এত ঘটনা ঘটলো, এরা এইরকম একটা আমার পারিশ্রমিক হিসেবে একটা নিষ্ঠুর রসিকতা করলো। তো উনি মানে মেজাজটা ওনার খুব গরম হয়, এবং উনি রাগ করে ওনার বাসার পাশে ছোট্ট একটা ডোবা ছিল, একটা পচা ডোবা, উনি রাগ করে ওই পুটলিটা ওই পচা ডোবাতে ফেলে দেন, এবং মনে মনে তাদেরকে খুব গালি দিতে থাকেন যে এই ধরনের একটা ঘটনা আমার সাথে ঘটালে এত কষ্টের পারিশ্রমিক এইভাবেই তারা দিল। তো যাই হোক, একদিন, 2 দিন, 3 দিনের দিন হঠাৎ একটা সমস্যার সৃষ্টি হয়। উনি মানে রাতের বেলা শুনছিলেন যে রাসেল ভাই ওই পুকুরে যদি মাছ থাকে, মাছগুলো যদি পানিতে নড়াচড়া করে বা শব্দ করে, এক ধরনের শব্দ হয় কিন্তু মাছের শব্দ। তো উনি রাতের বেলা শুনছিলেন ওনার পাশের ওই ডোবা থেকে মনে হচ্ছে যে বড় বড় কিছু মাছ আছে এরকম শব্দ করছে। তো উনি চিন্তা করেন যে এই ডোবাতে তো কোনো মাছ থাকার মানে কথাই না, মানে কিছুই নাই, ওখানে একটা পচা ডোবা, ওখানে মাছ বেঁচে থাকারই কথা না, এখানে মাছ আসলো কোথা থেকে বা এরকম শব্দ হয় কিসে থেকে। উনি সকালবেলা গেলেন, চিন্তা করলেন যে আমি একটু বড়শি ফেলে দেখি আসলে এখানে মাছ টাছ আছে কিনা। তো বড়শি ফেললেন, অনেকক্ষণ বড়শি ফেলার পরও একটা বারের জন্য বড়শিতে কোনো মাছের কোনো মানে ঠোকা দেয় নাই, কিছুই হয়নি, মানে বুঝলেন যে এখানে কিছুই নেই। মনে করছেন হয়তো বা মনের ভুল, কিন্তু প্রতি রাত্রেই এই একই ধরনের শব্দ উনি পাচ্ছিলেন। এবং শুধু উনি পাচ্ছিলেন না, আশপাশ থেকে কয়েকজন প্রতিবেশী বলেছিল কি ব্যাপার, তুমি তোমার ডোবায় এই পচা ডোবায় মাছ ছাড়লা কবে, মাগুর মাছ ছেড়েছো না কি মাছ ছেড়েছো, আমাদের কিন্তু কিছুই বললে না খাওয়ানোর ভয়ে। এরকম ভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে রসিকতা শুরু করলো। তখন উনি বলছেন যে না, আমি তো এটা কিছু ছাড়ি নাই। তো এটা নিয়ে খুব ওনার ভিতরে কিউরিসিটি জাগলো। উনি চিন্তা করলেন যে যেহেতু দিনের বেলা মাছের অস্তিত্ব পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায়, উনি রাতের বেলায় বড়শি নিয়ে মাছ ধরতে যাবেন ওখানে। উনি রাতের বেলা যখন রাতের বেলা মাছের শব্দ শুনেছেন যে শব্দ হচ্ছে, উনি একটা বড়শি নিয়ে এবং আলো নিয়ে ওখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন সত্যি মাছের মানে নিচ থেকে ওই মনে হচ্ছে যে পানি নড়াচড়া করছে এরকম শব্দ, মানে এরকম দেখা যাচ্ছে ওখানে। উনি দেখে নিজেও খুব অবাক হলেন এবং বড়শি ফেললেন ওখানে। বড়শি ফেলার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ওনার বড়শিতে টান অনুভব করলেন উনি, এবং প্রচন্ড শক্তি দিয়ে মনে হচ্ছে যে ওনার বড়শিটা কেউ নিচ দিকে টানছে। উনি অনেক চেষ্টা করলেন, মনে করলেন যে হয়তো বড় ধরনের কোনো মাছ উনি পেয়েছেন। অনেক চেষ্টা করার পরে বড়শির মাটা উঠে আসলো, এবং উনি দেখলেন ওই বড়শিতে রাসেল ভাই যে দাঁতগুলো উনি পেয়েছিলেন এর একটা দাঁত উঠে এসেছে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি তখন তাড়াতাড়ি বড়শি টসি ওই পানিতে ফেলে দিয়েই উনি দৌড়ে বাসায় চলে আসেন। বাসায় এসে তাড়াতাড়ি উনি শুয়ে পড়েন, এবং এই ঘটনা কাউকে উনি বলেন নাই। আচ্ছা, পরের দিন মানে ওই রাত্রেই উনি আবার স্বপ্নে দেখছিলেন যে কেউ ওনাকে বলছে যে তোকে একটা মূল্যবান জিনিস দিলাম, কিন্তু তুই তার এই মর্যাদা দিলি, তোকে যে একটা উপহার দিলাম তুই তার এই মর্যাদা দিলি, তুই এরকম একটা জায়গায় এটা ফেলে দিলি, তোর তো মানে অবশ্যই তোকে এর জন্য সাজা পেতে হবে। এইভাবে উনি স্বপ্নে শুধু একদিন এটা দেখেছিলেন। তো যেদিন দেখেছেন, পরের দিন সকালবেলা হঠাৎ করে উনি ওনার 14-15 বছর বয়সী একটা ছেলে আছে, তো বলে ওনার স্ত্রী বলছে সকাল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। মনে করছে মানে দুরন্ত ছেলে হয়তো বা আশেপাশে কোথাও গিয়েছে, কিছুতেই মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছেই না। সন্ধ্যার দিকে ওই ডোবা থেকে ওই ছেলের লাশটা ভেসে ওঠে, এবং অদ্ভুত ব্যাপার ওই ডোবাটা কিন্তু ছিল একটা অগভীর, এবং ওই ছেলেটার বয়স তো 14-15 ছিল, তার বড় জোর বুক পানি পর্যন্ত হবে সেখানে পানিটা, ওখানে তার ডুবে যাওয়ার কথাই না, এবং তার ছেলে যথেষ্ট ভালো সাঁতার জানত, ওখানে মারা যাওয়ার তার কথাই না। তো উনি এটা খুবই ভয় পেয়ে যান, এবং ছেলে হারানোর শোক, তারপরে এই ধরনের অদ্ভুত ঘটনা, এটা ওনাকে খুব মানে কাতর করে তোলে।
উনি ওনার ধর্মের একজন ভালো সাধু গোছের একজনের সাথে কাছে যে পরামর্শ নেন যে এই ঘটনার ডিটেলস সবকিছু খুলে বলেন। তখন উনি বলেন যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, আসলে এরা কেউ মানুষ ছিল না, তোমাকে উপহার হিসাবে জিনিসগুলো দিয়েছিল, তোমাকে ওই উপহারগুলো তোমার ওই খারাপ জায়গাতে, বিশেষ করে নোংরা জায়গাতে ফেলাটা উচিত হয়নি। তো যাই হোক, একটা কাজ করো, ওই জায়গাটা ভরাট করে ফেলো। তো ঠিক আছে, মাটি টাটি ফেলে জায়গাটা ভরাট করে ফেলা হলো। ভরাট করে ফেলার পরে এরকম কয়েকদিন ভালো যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো একদিন উনি পাশের গ্রামের থেকে পূজা অর্চনা শেষ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তো ওনার স্ত্রী চিন্তা করছিলেন যে স্বামী বাড়িতে আসার পর মানে গরম খাবার দিবেন, এই জন্য একটু দেরিতে রান্না করবেন। ওনার প্ল্যানিংটা ছিল, ওনার স্ত্রীর প্ল্যানিংটা ছিল এরকম। তো যখন ওনার স্বামী বাড়িতে আসলেন, তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দ্রুত খাবারটা বসিয়ে দিচ্ছি। তো উনি দেখলেন ওনার স্ত্রী রান্নাঘরে মানে খাবারের আয়োজন করছে। তো উনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তো উনি জানতেন যে ঘরের মধ্যে ওনার যে ছোট্ট শিশু বাচ্চা আছে, বাচ্চাটা ওখানে মানে শুইয়ে রাখা আছে, সে ঘুমাচ্ছে। তো উনি ঘরে ঢুকে দেখলেন যে ওই বাচ্চাটি ওখানে নেই, কিন্তু ওই জায়গাতে কেউ একজন মানে বসে আছে, বড় পূর্ণবয়স্ক একজন কেউ মনে হচ্ছে বসে আছে, কিন্তু তার পুরো শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা বা কাঁথা দিয়ে ঢাকা। এবং আমরা যেমন পড়ার সময় বিভিন্ন সামনে পিছনে দুলি আর কি, পড়ার সময় এরকম আমরা অনেক সময় মানে ঢুলে ঢুলে পড়ি, ওরকম মনে হচ্ছে ঢুলছে সে। উনি চিন্তা করলেন এটা কে। উনি অত সাত পাঁচ না ভেবে উনি কাঁথা ধরে মানে টান দেন, কাঁথাটা সরিয়ে ফেলেন, যেটা কে এখানে বসে আছে। ওইটা সরানোর সাথে সাথে উনি দেখেন ওনার স্ত্রী ওখানে বসা, এবং চুলগুলা এলোমেলো, এবং ওনার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলেন, বাকিটাকেও নিয়ে গেলাম। এইটা বলা মাত্রই ওই ওনার যে জানালা ছিল খোলা, জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যান। এটা অদ্ভুত ব্যাপারে, এইভাবে কোনো মানুষের বের হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যান। এবং ওখানে ওনার দেখে যে ওনার সন্তানও সেখানে নেই। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, ওনার স্ত্রী ফিরে আসে ঘরের মধ্যে, এসে দেখে সন্তানও নাই, কিছুই নেই। ওনারা তো মানে খুব খোঁজাখুঁজি করেন, মানে অনেক সাধু সন্ন্যাসী ধরেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো রহস্য, কোনো কোল কিনারা করতে পারে নাই। অনেকেই বলেছে হ্যাঁ সন্তানকে ফেরত নিয়ে আসা যাবে, কিন্তু কেউ এটার কোনো সমাধান করতে পারে নাই। যাই হোক রাসেল ভাই, ওই এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যখন মার্চ মাসের যে উত্তাল সময়টা চলে আসে, যখন বঙ্গবন্ধুর ডাকে মানে বাঙালিরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন ওই গোপালগঞ্জে যখন মিলিটারি ঢুকে পড়েছিল, তখন ওনারা এই দেশ ছেড়ে মানে ওয়েস্ট বেঙ্গলে চলে যান আর কি। যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, ওখানে ওনাদের অনেক আত্মীয় স্বজন ছিল, ওনারা ওখানে চলে যান। তো চলে যাওয়ার পর যুদ্ধ শেষে আবার ওখানে ফিরে আসেন, মানে আবার গোপালগঞ্জের ওই গোপীনাথপুরে ওনারা ফিরে আসেন। ফিরে আসার পর ওখানে যারা স্থানীয় ছিল, তখন তারা পরামর্শ দিলেন তোমরা এই জায়গাতে আর থেকো না। তখন বললো কেন, কি হয়েছে? তখন স্থানীয় লোকদের কাছ থেকে আর একটা মানে অদ্ভুত একটা গল্প শোনেন যে পাকিস্তানি সেনাবাহিনীর একটা মানে দল এখানে আসে, একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তার অধীনে। ওখানে এসে অস্থায়ী একটা তাবু করে কয়েক রাত্রের জন্য। তো তাবু করার পর সকালবেলা পাকিস্তানি সোলজারদের একজনকে ওই যে জায়গাটাতে আসলে ভরাট করা হয়েছিল, পচা ডোবাটা, ওই জায়গায় একজন পাকিস্তানি সোলজার মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথম দিকে মনে করেছিল এটা হয়তোবা মানে মুক্তিবাহিনীর কেউ এই কাজ করেছে, কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না। তখন এটার কোনো কুল কিনারা করতে পাওয়া যায় নাই যে কিভাবে সোলজারটা মারা গেল। পরের দিন ওই লেফটেন্যান্ট সাহেব মানে কাউকে মানে কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে বলেন যে ক্যাম্পটা এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে থাকা যাবে না। উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, উনি কাউকে বিষয়ে কিছু বলেন নাই, যেহেতু এখন কি অবস্থায় আছে বাসাটা। তো ওনারা পরবর্তীতে ওখান থেকে মানে এই ঘটনা যখন শুনলেন, ওনারা ওখানে থাকেন নাই, ওনারা ঢাকাতে চলে আসেন। আর এখন রাসেল ভাই, আমি যতদূর মানে আমাকে যে বলেছে, ওরা তো দীর্ঘদিন ওখানে যায় না, তবে যতটুকু মানে আমাকে বলেছে যে এখন পর্যন্ত গোপীনাথপুরের ওই যে তার ওই ভিটাটা এখন পর্যন্ত জঙ্গল অবস্থায় আছে, ওখানে কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাবো। এর ইন দ্য মিন টাইম আমাদের অনেক SMS। তো আপনার ভাই, আমরা চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। ভাইয়া দর্শকদের জন্য এখন আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এটি আমাদের রাজবাড়ির যেই মানে ভৌতিক টিম যেটা যারা আছে আর কি, সজীবেরা এটা কালেক্ট করেছে, এবং যিনি এই ঘটনাটি বলেছেন, তো ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী, এবং ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহের ড্যাফলবাড়ি নামক একটা জায়গায়, ওটা ঝিনাইদহ সদরেই ওই অঞ্চলটা আর কি। এবং যে ঘটনাটি বলবো এটা ওই অঞ্চলের খুব একটা পরিচিত একটা ঘটনা। তো অনেকদিন আগে ওই গ্রামে একজন মানে জমিদার মানে থাকতেন, এটা 40-এর দশকে আর কি জমিদার থাকতেন। তো জমিদাররা ঠিক যেমন হয় আর কি, যদিও মুসলিম জমিদার ছিলেন, মানে খুব মানে নৃশংস প্রকৃতির যেরকম হয়।
তো ওনার বাড়ির সামনে দিয়ে কেউ যদি মানে স্যান্ডেল পায়ে দিয়ে যেতেন বা ওনার বাড়ির উপর যদি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে আসতেন, যদি এটা যদি ধরা পড়তো ওনার প্রহরীদের হাতে বা ওনার চোখে যদি ধরা পড়তো, তো শাস্তি হিসাবে ওই লোকদের হয় পা গোড়ালি থেকে কেটে ফেলা হতো অথবা হাত পায়ে সব আঙ্গুলগুলো কেটে দেওয়া হতো। এটা একটা খুব একটা নৃশংস একটা শাস্তি ছিল। এই জন্য ভয়ে ওনার বাড়ির সামনে দিয়ে কেউ স্যান্ডেল পায়ে দিয়ে যেতে পারতো না। এবং আরো অনেক মানে জমিদারদের যে সমস্ত নৃশংসতা যা থাকে উনি সেগুলো করতেন, মানে খুব নিষ্ঠুর প্রকৃতির একজন লোক ছিলেন আর কি। আর উনি মানে ওনার গ্রাম, ওনার এলাকা সহ বাইরের বিভিন্ন এলাকাগুলোতে সালিশগুলোতে উনি বসতেন এবং সালিশে উনি দেখতেন যে ওই সালিশের মধ্যে উঁচু শ্রেণী এবং ধনী শ্রেণী কে আছে, যেই থাকতেন ওনার রায়টা ওই পক্ষেই দিত। ন্যায় অন্যায়ের বিষয়টা সেখানে ছিল না। ওই যে পক্ষ আর কি বেশি প্রভাবশালী সেই পক্ষে উনি রায়টা দিতেন। এবং রায় দেওয়ার পরে মানে দোষী সাব্যস্ত যে হতো তার প্রহরীরা নির্মম ভাবে তাকে পেটাতো। অনেক সময় দেখা যেত মারতে মানে মেরেই ফেলা হতো তাকে। এরকম ঘটনা ঘটতো। যাই হোক, এক রাত্রে যে ঘটনাটা ঘটে, হঠাৎ করে 3-4 জন লোক আসে, তাকে এসে ডাক দেয়। ডাকার পরে বলে যে জমিদার সাহেব এরকম আপনার একটা সালিশ আছে, আপনার সাথে যেতে হবে। এখন বলে এত রাত্রে আমি যেতে পারবো না। তো বলে না, যেতে হবে, খুব একটা সমস্যা, মানে অনেক অনুনয় বিনয় করে। তখন বলে যে কোন গ্রাম? যখন গ্রামের নামটা বলে তখন ওই গ্রামটা চিনলেন না। বলে যে আপনার ঠিক 3-4 গ্রাম পরেই ওই গ্রামের অনেক লোক আছে, আপনার এখানে আসে, আপনি তাদেরকে চেনেন, ওনারাই আপনার কাছে মানে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। তো যাই হোক, উনি ওনার প্রহরীদেরকে সাথে নিয়ে মানে ওনার যে নিরাপত্তা যেগুলো থাকে সেগুলো সব সাথে নিয়ে ওনারা গেলেন। তো অনেক দূর যাওয়ার পরে দেখলেন হ্যাঁ ঠিক আছে, 3-4 গ্রাম পরে একটা বিশাল মানে ধুধু বালুকাময় একটা স্থানে এসে পৌঁছালো। দেখলো ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার আছে ভাই, ওখানে 2 শ্রেণীর লোক ছিল, মানে 2 পক্ষ যারা সালিশে। এক পক্ষ সবাই এক ধরনের ড্রেস পরা, আর এক পক্ষ সবাই আরেক ধরনের ড্রেস পরা, সবাই দাঁড়িয়ে আছে। উনি আসার সাথে সবাই খুব সমাদয় করে বসালেন জমিদার সাহেবকে। তো জমিদার সাহেব বললেন যে দোষী কে? দেখা যায় একটা ছেলে, এই হচ্ছে দোষী। তো জীবনে উনি প্রথম মানে একটা ন্যায় বিচার করেছিলেন ওখানে, যে সব কথা শুনে বললেন যে হ্যাঁ ওই ছেলেটাই দোষী। এটাই ছিল ওনার জীবনের প্রথম একটা ন্যায় বিচার। তো যথারীতি যাকে দোষী সাব্যস্ত করা হতো ওনার প্রহরীরা তাকে বেদম পেটাতো। তো যখন ওই ছেলেটাকে দোষী সাব্যস্ত করা হয় তাকে খুব নির্মম ভাবে পিটিয়ে মানে জখম করা হয়। উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর যখনই উনি বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে প্রহরীরা বলে যে জমিদার সাহেব মানে একটা জিনিস তো আমরা ভুলে গেছি, সেটা হলো ওই যে লোকগুলো আমাদেরকে ডাকতে আসছিল ওদের পায়ে তো স্যান্ডেল পরা ছিল, আপনি তো খেয়াল করেন নাই, আমরাও খেয়াল করি নাই। বলে হ্যাঁ ঠিক তো, ওরা তো স্যান্ডেল পরা ছিল, আমার তো মনে ছিল না, রাত্রে বেলা তাড়াহুড়ায়। ঠিক আছে, আগামীকালকে যে ওদেরকে ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে এসে ওদেরকে শাস্তি দিব। পরের দিন সকালবেলা সত্যি প্রহরীদেরকে পাঠিয়েছে ওই গ্রামে। প্রহরীরা যখন ওখানে গিয়েছে, যে গ্রামের নাম বলেছে, তখন সবাই বলে যে এই নামে এখানে কোনো গ্রাম নেই, আপনারা কোত্থেকে শুনেছেন যে গ্রাম? এখানে তো কোনো গ্রামই নেই। খুব অবাক হয়। ওনারা আসে, বাড়িতে ফিরে আসে, জমিদার সাহেবকে বলে যে এই ঘটনা, মানে সব ডিটেলস বলেন যে ওই নামে তখন কোনো গ্রাম নেই। তখন চিন্তা করেন তাহলে কার কাছে গেলাম, কোথায় গেলাম? উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই লোকজন আমার সাথে রসিকতা করেছে, এই টাইপের কিছু একটা উনি মনে করে আরো খুব ক্ষুব্ধ হলেন আর কি। এখন ওই রাত্রেই যে ঘটনাটা ঘটে, রাতের বেলা উনি ফিল করলেন যে কে যেন জানালায় মানে দরজায় নক করছে। জমিদার সাহেব দরজাটা খোলেন। উনি চিন্তা করলেন যে এত রাত্রে তো আমার প্রহরী ছাড়া তো দরজায় কারো নক করার কথা না। উনি যখন দরজা খুলেন দেখলেন যে ওই যে ছেলেটা যাকে পিটিয়েছিল নির্মম ভাবে, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর বলছে জমিদার সাহেব আমার অন্যায়ের শাস্তি তো দিয়েছেন, কিন্তু আপনার গুলো তো এখনো পাওনা বাকি রয়ে গেছে, সেগুলো আপনি নিবেন না? তখন এই ধরনের এই মধ্যরাতে এই ধরনের অদ্ভুত রসিকতা দেখে জমিদার সাহেব খুব রেগে গেলেন এবং তার প্রহরীদেরকে ডাকলেন। প্রহরীরা আসছে, এসে বলে ওই ছেলেটাকে ধরো। প্রহরীরা বলছে যে কোন ছেলেটা? বলে এই যে দরজার সামনে দাঁড়িয়ে সেই ছেলেটাকে ধরো। বলে ওই দরজার সামনে তো কেউ দাঁড়িয়ে নেই, উনি দেখছেন বাট প্রহরীরা কেউ দেখছেন। তখন প্রহরীরা ওনাকে বলছে যে জমিদার সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করেন, মনে হয় ঘুম ঠিক মতো হয় না, এই ধরনের একটু উদ্ভট জিনিস আপনি দেখছেন। তখন জমিদার সাহেব কিছু গালাজ করে প্রহরীদেরকে উনি বাসার ভিতরে চলে গেলেন। আসলে ভাই প্রতিদিন এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন রাত্রের বেলা দরজা নক করে, জমিদার সাহেব দরজা খুলে, জমিদার সাহেব দরজা খুলে দেখে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে এবং বলে যে আপনার শাস্তি আপনাকে বুঝে নিতে হবে। তখন একদিন রাতের বেলা কি হয়, জমিদার সাহেবের 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। এক রাত্রে তার ছেলের ঘর থেকে প্রচন্ড শব্দ, মানে আর্তনাদের শব্দ শোনা যায়। তো দ্রুত সেখানে ঘরে গিয়ে দেখে ওনার ছেলের হাত এবং পায়ের সবগুলো আঙ্গুল কেটে ফেলা হয়েছে, আঙ্গুল কেটে ফেলেছে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তৎকালীন সময় তো এত মানে হসপিটালও ছিল না, এই ধরনের কোনো সুব্যবস্থাও ছিল না, রক্ত দেওয়ার মতো ব্যবস্থাও ছিল না। প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে ওই রাত্রে ওনার ছেলের মৃত্যু ঘটে। এবং ডাক্তার দেখানোর সময় পায়নি। তো ওনার ছেলের মৃত্যু হওয়ার পর তার ঠিক পরের দিন
তার আরেকটা যে মেয়ে আছে ছোট, ওই মেয়ের সাথে ঠিক একই রকম ঘটনা ঘটে, যে তার রাত্রেবেলা তার ঘর থেকে শব্দ আসে, গিয়ে দেখে তার ওই হাত পায়ের আঙ্গুলগুলো কাটা, এবং একই রকম ব্লিডিং হওয়ার কারণে ওই মেয়েটাও মারা যায়। তখন কিন্তু ওই যখন যেদিন ওই ছেলেটা মারা গেল, ওই দিন থেকে ওই যে দরজায় যে নক করা হচ্ছিল, এ আর আসে না। তখন থেকে আর জমিদার সাহেব ওই নক করা বা ওই জিনিসটা শোনেন না। তারপরে কি হলো, বেশ তার সপ্তাহখানেক পর হঠাৎ রাত্রে উনি ফিল করলেন যে ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি মনে হয় নাই, এবং নাই তো ঠিক আছে, কিন্তু আবছা আলোতে মনে হচ্ছিল যে ওনার পায়ের কাছে কিছু একটা নড়ছে বা ঝুলছে, এরকম কিছু মনে হচ্ছিল। উনি যখন আলো জ্বালালেন তখন এই দৃশ্য দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন ওনার স্ত্রী গলায় ফাঁস নিয়ে ঝুলছে। কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন, ওনার স্ত্রীর সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি, এটা উনি কিছুতেই বলতে পারেন না। যখন ওনার স্ত্রী এবং 2 সন্তান উনি হারালেন, তখন উনি খুব মানসিকভাবে ভেঙে পড়লেন, এবং ওনার একটা দুঃসম্পর্কের ভাই ছিল, তাকে ডেকে জমিদারিগুলো বুঝিয়ে দিতে চাইলেন। কিন্তু ওই ঘটনাটা ঘটার আগেই আর একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে একদিন রাতের সকালবেলা প্রহরীরা এসে দেখে জমিদার সাহেব দরজা খুলছেন না। জমিদার সাহেবের যখন দরজা বারবার নক করার পর যখন খোলা হচ্ছে না, তখন দরজা ভেঙে যখন ঘরে ঢোকে, তখন দেখে জমিদার সাহেব বিছানার উপরে পড়ে আছেন, এবং ওনার হৃৎপিণ্ডটা ঠিক ওনার বুকের উপরে রাখা, এবং ওনার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে। আচ্ছা। এবং ওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনার শরীরে অন্য কোথাও ক্ষত ছিল না, মনে হচ্ছিল কেউ ওনার মুখের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ওনার হৃৎপিণ্ডটা টেনে বের করে নিয়ে এসেছে, এবং যার ফলে ওনার মৃত্যু ঘটে। তো ওনার একটা ওসিয়ত করা ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার কবরটা যেন এমন ভাবে বাধাই করা হবে, পাকা করে, তার মাটির নিচেই পাকা করতে হবে, তারপর লাশটা রাখতে হবে, যাতে করে কোনো কুকুর, শিয়াল বা এগুলো যেন কবর খুঁড়তে না পারে, এবং সাধারণ মানুষের কবর থেকে সেটা যেন আলাদা হয়, যেহেতু উনি জমিদার মানুষ। এটা ওনার একটা ওসিয়ত ছিল। তখন ওনার ওই ওসিয়ত অনুযায়ী ওইভাবে ওনার প্রহরীরা ওই কবর পাকার কাজটা শুরু করেন। কবর টবর যখন পাকা হয়ে যায়, তখন ওই লাশটা ওনার ভিতরে রাখা হয়, এবং যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, তখন ঘটে এক বিপত্তি। বারবার শুধু উপরের মাটিটা ভেঙে পড়ে যাচ্ছিল নিচে, কিছুতেই এই কবরটাই করা যাচ্ছিল না, ওইভাবে দেয়া যাচ্ছিল না, নর্মালি যেভাবে কবরগুলো হয় কিছুতে দেয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত যিনি জানাজা পড়িয়েছিলেন উনি বলেছিলেন যে এইভাবে কবর দেওয়া হবে না, ওনাকে একটা সাধারণ কবরে কবর দিতে হবে। অবশেষে আরেকটা সাধারণ কবর খোঁড়া হয়, সেখানে ওনার কবর দেওয়া হয়। তো এইভাবেই ওনার জীবনের ইতি ঘটে। তো ওই যে যারা যেখানে উনি গিয়েছিলেন, বিচার করতে গিয়েছিলেন, ওনার সাথে কারা ছিল, কিভাবে ছিল, এটা অনেকটা রহস্য রয়ে গেছে। ওই ঝিনাইদহের এই ডেফুলবাড়ি এলাকায় এই ঘটনাটি এখনো লোকের মুখে প্রচলিত। যারা ওই এলাকার আছেন বা শুনছেন, তারা হয়তো এই ঘটনাটার সাথে অবশ্যই পরিচিত থাকবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা কিছু কথা আমরা সেকেন্ড ঘটনায় যাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি প্রসেনজিৎ বালা। কোথা থেকে এসছেন? ফ্রম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছি, গোপালগঞ্জ। ওকে, আচ্ছা, আপনি একটা ঘটনা বলছিলেন, সেটা হচ্ছে আপনার সঙ্গে। আচ্ছা, 1 মিনিট আগে, আজ আপনি হয়তো ভুলে গেছেন, আজ 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। আজ এই দিনে তাকে গভীরভাবে স্মরণ করছি, এবং যেহেতু আমার ভার্সিটিটা বঙ্গবন্ধুর নামে, তাই আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। না, আপনাকে পেয়ে আমরাও খুব ভালো ফিল করছি। তো আপনি যেটা এখন আমাকে যেটা বলবেন, সেটা হচ্ছে আপনি আপনার তো ঘটনা বলবেনই, তার আগে একটু বলি যে আপনার সঙ্গে আপনার বোনকে নিয়ে কিছু ঘটনা আছে, রাইট? হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা একটু শুরু করতে পারি। রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে এমন, আমার বয়স যখন 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাস, তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে। আমরা 4 ভাই বোন ছিলাম। আমি সবার ছোট, আমার বড় বোন ছিল, তারপর আমার দাদা, তারপর মেজো বোন। তো তাহলে আমি সবার ছোট, আমার বয়স তখন 6 থেকে 7 মাস। আমার বড় বোনের নাম ছিল গীতা। ও বিশেষ একটা কারণে ঘর ঝাড় পোছা যেটা বলে, আমার মেজো বোনের সাথে ঝগড়া করে, প্রচন্ড ঝগড়া করলে মা ওকে বকে, যেটা ও মানতে পারছিল না। তো রাসেল ভাই, যেহেতু সে বড় এবং আমি সবার ছোট, আমাকে খুব স্নেহ করতো, খুবই ভালোবাসতো, বলতে পারেন স্নান, খাওয়া দাওয়া সবকিছুই করতো। তো আমাকে এতটা ভালোবাসতো, ও যখন মারা যায় রাসেল ভাই, ও আমাকে নিয়েই কাছে
নিয়ে খুব পরিপাটি সুন্দর করে সাজিয়ে মারা যায়। ও মার বকা শুনে আমাদের ঘরে উপরে গিয়ে বিষ খায়। বিষ খেয়ে ও আমাকে কাছে রেখেই বিষ খায় এবং ও মারা যায়। আমি আপনার চোখের সামনে আমার চোখের সামনে ঘটনাটা ঘটে আসলে। আমি তখন খুব ছোট, তো 6-7 মাস বয়স। আপনি আমি বুঝতে পারিনি, আমি কান্নাকাটি করছি, বুঝতে পারার কথাও না। কান্নাকাটি যখন করছি তখন মানুষজন এসে দেখতে পায় যে আমার দিদি মারা গেছে। আচ্ছা, সেই থেকে আর কি এটা আমার লাইফের সাথে বলতে পারেন। কিন্তু আপনি বলছেন তারপর থেকে বহুবার আপনাকে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা আমি করেছেন। বলি, এরপরে ও যখন মারা যায়, আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যেটা যারা সুইসাইড করে তাদেরকে বেশিরভাগ সময় বাড়িতে রাখা হয় না। জি, তাদেরকে হয় পানিতে ফেলে দেওয়া হয়, অথবা কোথাও পরিত্যক্ত জায়গা, যেটা বলে গ্রামের মধ্যে বিলের মধ্যে পুকুর অথবা খালের পাশে খালপাড়িতে পোড়ানো হয় অথবা কবর দেওয়া হয়। তো আমার দিদিকে জলে ফেলে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়। তো ও যখন ওকে ফেলে দেওয়ার পরে আমার বাবা একদিন, আমরা একটা কথা বলি, আমাদের বিল এলাকা, ওখানে মাছের আড়ত বসে, মাছের আড়তে বসে নৌকায়। তো আমার বাবা মাছের আড়তে যায় একদিন। জি, আমার যাওয়ার পথে দেখে আমার বোনটা একটা ব্রিজের একটা ব্রিজ বলে ভুল হবে, একটা বাঁশের সাথে বেঁধে আছে। আমার বাবা খুবই কষ্ট পায় এটা দেখে, যে আজ আমার বড় মেয়েটা যে সে সুইসাইড করলো, তাকে আমার এই দৃশ্য দেখতে হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায়। তো উনি বাড়িতে এসে খুবই ভেঙে পড়েন এবং খুবই শোকাহত হন। এরপর আমার সাথে যে ঘটনাগুলো ঘটে রাসেল ভাই, আমি যখন বুঝতে শিখি ক্লাস 4, 5, 3 এরকম এই সময় বা এখনো পর্যন্ত, আমি দেখি যে আমার কাছে সুন্দর করে একটা মেয়ে আমাকে নিতে আসে। আচ্ছা, আমি এটা নিশ্চিত হতে পারি যে ওটা আমার বোন হয়তোবা, কারণ আমি আশপাশে সবার কাছ থেকে শুনছি আমার বোন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ও যখন মারা যায় তখন ও ক্লাস 7-এ পড়ে। এবং ও যখন আমাকে আসতো, আমি সবকিছু দেখতাম, আমাকে আদর করতো, আমাকে বলতো চল ভাই আমার সাথে চল, আমি তোকে নিতে আসছি। কিন্তু আমি তো জানতাম না আমার বোন, আমি তো পরে বুঝতে শিখছি এটা আমার বোন হয়তো। আমাকে নিতে আসতো, আমি বলতাম না আমি তোমার সাথে যাবো কেন, তুমি আমার কে, আমি দৌড়াতাম হয়তো। এটা ও আমার সাথে এখনো আসে। এটা ও আশা কমে গেছে, কিন্তু এখন অন্য কিছু ঘটে বেশি, ঘটে। কারণ আমি একটা জিনিস মনে মনে সবসময় কল্পনা করি, হয়তোবা এমনও শুনছি আমার দিদি হয়তোবা কেউ ভয় দিচ্ছে মানুষ, আমি ছোটবেলায় শুনছি কেউ আমার দিদির নামে ভয় দিচ্ছে বা কেউ ধরছে, তাকে বলে ঘাড়ে কাঁধে ওঠা যাকে বলে। যাই হোক ভাই, এটা অনেকের কাছে শুনছি, কিন্তু আমার কাছে তখন থেকে বিষয় হতো যে যাই হোক না কেন, হয়তো আমার দিদি কখনো আমার কোনো ক্ষতি করবে না। অবশ্যই। এখন যেটা বলি, আমার সাথে রিসেন্টলি যেগুলো ঘটে, আমি যখন 2012 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ঢাকাতে আসি, তখন ঘটনাগুলো ঘটে। আমার ক্লাস 9-10 আমার এক বান্ধবী ছিল, তার নাম ছিল রনিতা, ক্লাসে ফার্স্ট গার্ল ছিল এবং ট্যালেন্টফুলি বৃত্তিবা ছিল। এটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ও বিশেষ কোনো কারণে, আমি কারণগুলো উল্লেখ করি না, হয়তো আমি সম্পূর্ণ জানিও না, বিশেষ কোনো কারণে ও সুইসাইড করে গলায় ফাঁস নিয়ে। আচ্ছা, ইন্টারমিডিয়েটে থাকা অবস্থা ফার্স্ট ইয়ারে। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে আমি এখানে ঢাকা কোচিং করতে আসি, তখন এগুলো আমার সাথে ঘটতো। আমি যে বাসায় থাকতাম, আমরা 2 ফ্রেন্ড থাকতাম, ও বেশিরভাগ সময় আমার সাথে স্টে করতো না, থাকতো না। ও থাকতো বাড়িতে থাকতো, অথবা আমার সাথে থাকতে পারতো না, ওর দাদার কাছে থাকতো, চলে যেত, আমি একাই থাকতাম। তো আমি যেটা দেখতাম, রোড লাইটের আলোটা আমার থাই গ্লাস দিয়ে আমার রুমে আসতো, পুরো ফোকাসিংটা দেখতো। আমি দেখতে পেতাম যে আমার কাছে আসতো আমার ফ্রেন্ড রনিতা, আসতো, ও এসে আমাকে কথা বলতো এবং ও খুব সুন্দর গান গাইতে পারতো। ও বলতো ওট গান শুনবি না, এবং আমাকে হাত ধরেও টানতো। আমি সবকিছু নরমাল মানুষের মতো ফিলিং, একদম আমি ফিলিং সম্পূর্ণ, আমি বলতে পারেন যদি আমার চিনতে দেয় ব্যথা পাবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, নড়তে পারছি না। এবং ও যখন চলে যাচ্ছে, আমার সাথে সাথে ঘুমটা ভাঙছে, আমি ওই ভোরটা কেটে যাচ্ছে, আমি স্পষ্ট সম্পূর্ণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি আলোটা আসতেছে, ও আমার সাথে কথা বলতেছে, ঘুরতেছে, গান গাচ্ছে, আমার সাথে বলতেছে কেমন আছিস, কেউ পড়ালেখা করিস, চান্স পেতে হবে, এগুলো শেয়ার করতো, এমনকি গানও শোনাতো আমাকে। এবং এমন একটা ঘটনা ঘটে, ও আমাকে রাসেল ভাই শীতের সময়, ও আমি যে কম্বলটা গায়ে দিয়েছিলাম,
আমার কম্বলটা টেনেও তুলছে, টেনে নিয়ে গেছে, উঠবি না ওঠ। আমি যখন ওই ঘোরটা কেটে যায় তখন আমি দেখি আমার কম্বলটা আমার গায়ে নেই। শীতের সময় কম্বলটা গায়ে থাকার কথা, এটা তো পড়ে যাওয়ার কথা না, ওটা আর কি আমার গা থেকে চলে যায়। আপনার কেমন লাগে আপনার খুব কাছের দুজন মানুষের এরকম অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার সাথে আসলে আপনি কি চান? আমার যখন আমার দিদির কথা মনে পড়ে, এখন আমি যখন খুব কষ্ট পাই, কষ্ট থাকি, বা সুখ বলেন, আনন্দ বলেন, দুঃখ বলেন, যেটাই বলেন, আমার দিদির কথা খুব মনে পড়ে। আচ্ছা, খুবই মনে পড়ে। না আপনার এই যে দুজন মানুষ এই অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার কাছে আসে, আপনি কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে এনারা কখনো না আসুক, নাকি আসলে আপনি আসলে খুশি হন? ভাই ওরা আসলে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি জানি ওরা কখনো আমার ক্ষতি করবেন। ওরা আমার সেজন্যই বলছে যে আপনি কি চান যে এরকমই থাক সবকিছু, নাকি আপনি চান যে না এরকম না থাক? এটা অন্য পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ওরা যখন আসতো আমার খুব ভালো লাগতো, আমি কিন্তু শেয়ার করলে আমি খুব আনন্দ পেতাম। জি। কিন্তু এখন রিসেন্টলি যে ঘটনা ঘটে, এখন দেখাচ্ছে আমি যখন ঘুমাই, এই কিছুদিন আগের ঘটনা, এটা আমার রুমমেটের সাথে শেয়ার করছি। এখন আমার ফ্রেন্ড আছে সোনি, আমাকে অনেক সাপোর্ট দিয়ে অনেক আমার সাথেই আছে। তো আমার রুমমেট জামিল, ওকে আমি শেয়ার করছি যে আমি যখন ঘুমাই রাসেল ভাই, কিছুদিন আগে আপনি বলতে পারেন একদম হ্যাংলা পাতলা, কিচ্ছু নেই, পাটখুরি মতন, মাথায় চুল নেই, চোখ বড়, হ্যাংলা একদম। ও আমার দুই পাশে, আমি যখন শুয়ে থাকি, দুই পাশে পা দিয়ে দাঁড়িয়ে আমার সাথে বলতেছে, মানে আঙ্গুলটা তুলে, চুপ থাকিস, একদম এসে। আমি যখন ভেন্টিলেটর দিয়ে আলোটা আসে আমার, লাস্ট কবে দেখেছেন আপনি? এটা হয়তো বা 2 মাস। 2 মাস, তার মানে খুব বেশি সময় না। আমি বলি, ও আমাকে বলতেছে চুপ থাকিস, মানে কিছু বলিস না। এটা আমি যখন আমার রুমমেটের সাথে শেয়ার করি, তখন আর একটা ঘটনা ঘটে। এটা আর একটা ঘটনা, আমি যখন ওর সাথে জোরাজোরি করি, আমি দেখবো, যখন ও চলে যাচ্ছে আমি মনে ভাবি আবার আসুক না, আমি দেখবো ওকে কি। তখন রাসেল ভাই আরো কঠিন কষ্ট দেয় আমাকে, এবং সেই কষ্টটা আসলে আমি সহ্য করতে পারি না, ঘেমে একদম একাকার হয়ে যায়, সেটা শীত হোক বা গরম হোক। এবং রিসেন্টলি যেটা, ওইটা আগের ঘটনা, পরে যেটা ঘটছে, আমি যখন এই কথাগুলো আমার রুমমেটের সাথে শেয়ার করছি, শেয়ার করার পরে তখন দেখা যাচ্ছে আমার রুমের দরজা ভেদ করে একটা পাহাড়ের মতন, মানে ছাদ ছুঁই একটা লোক, কালো ছায়া, অস্বাভাবিক, মানে যেটা বোঝা যাচ্ছে আলো থেকে আমি ভেন্টিলেটর দিয়ে যে আলোটা আছে সেটা দিয়ে দেখতে পাচ্ছি যে ও আমাকে এসে আমার বিছনার এক প্রান্তে দাঁড়িয়ে, মুখটা একদম সেম রাসেল ভাই আমার নাকের সামনে এনে, বড় বড় চোখ, স্পষ্ট মুখটা অনেক বড়, কালো একদম, আমাকে বলতেছে কিছু বলবি না, মানে একদম ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সাথে আপনার সাথে কথা যদি সময় পাওয়া যায়, এন্ড আজকে আসলে অনেক গেস্ট, আমি জানি না সময় পাওয়া যাবে কিনা, এবং তার মধ্যে আমার প্রশ্ন নিয়ে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আমাদের সঙ্গে যিনি আজকে এসেছেন। সো দেখা যাক কি হয়। এখন একটা ব্রেক না নিলেই না, সুতরাং একটা ব্রেক নিচ্ছি, আমাদের ফার্স্ট ব্রেক আজকে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি, এবং আমরা ঘটনাটা একটু শুনে নেই, তারপরে আমরা একটা ব্রেকে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি এসেছি ঢাকার বাড্ডা বাইরে থেকে। জি। আর বর্তমানে আমি গুলশান কমার্স কলেজের অধ্যয়নরত আছি। জি। তো ঘটনাটা আমি শুনেছি আমার এক সিনিয়র ভাইয়ের মুখ থেকে, রাশেদ ভাইয়ের কাছ থেকে। তো ওনার বাড়ি ছিল কুড়িগ্রামে। জি। তো ভূমিকা বর্ণনা করে আমি ঘটনায় চলে যাই। জি, প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভাইয়ার মামা ছিলেন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, আর ঘটনাটা তাকে ঘিরেই। তো উনি কুড়িগ্রামে কোনো একটা হসপিটালের আন্ডারে অ্যাম্বুলেন্স চালাতেন। একদিন কুড়িগ্রামে ওই হসপিটালে বিকাল বেলায় একটা লাশ আসে মর্গে। আর লাশটা সম্ভবত ওনার মতে সুইসাইড অথবা অ্যাক্সিডেন্ট, এরকম টাইপের কিছু একটা। আচ্ছা। তো পরবর্তীতে ওই দিন পোস্টমর্টেম করা শেষ হয়। পোস্টমর্টেম শেষ হতে হতে রাত হয়ে যায়। তো রাতের বেলা তাকে বলা হয় মামাকে যে আপনি এটা ওই অ্যাড্রেস মতো দিয়ে আসেন লাশটা। আচ্ছা। তো মামা বলেন ওকে ঠিক আছে, সমস্যা নেই, তবে আমার সাথে সহকারী দিতে হবে একজন। তো কথা মতো তারা রাত 11:30টার দিকে বেরিয়ে পড়ে ওই রাশেদ ভাইয়ের মামা এবং তার সহকারীকে নিয়ে। তো তারা যখন যাচ্ছে, অনেকক্ষণ ড্রাইভ করার পর
ঠিক রাত 1টা কিংবা 1:30টার দিকে তার সহকারী ঘুমিয়ে পড়ে পাশে, আর মামা তিনি স্টিল ড্রাইভিং করছিলেন। তিনি ড্রাইভিং করা অবস্থায় হঠাৎ করে তার কানে আসে আশেপাশে কোনো একটা কান্নার আওয়াজ। আর এটা শোনার পর মামা কিছুটা ভয় পেলেও তিনি তার মনকে বুঝতেন এই বলে যে হয়তো বা হ্যালোসিনেশন বা এই কারণে, আর এই জন্য তিনি আর বিষয়টা আমলে নিলেন না। তিনি তার মতো গাড়ি চালাতে থাকেন। কিছু দূর যেতে না যেতে আবারও সেই একইভাবে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার মামা বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে হয়তো, আর তিনি খুব ভালোভাবে খেয়াল করলেন যে আওয়াজটা তার পেছন দিক থেকে আসছে, আচ্ছা, পেছন দিক থেকে। আর এবার তিনি কিছুটা হলেও ভয় পেয়েছেন, আর তিনি তার মনকে এই বলে বুঝতেন যে যত যাই কিছুই হোক পেছনে তাকানো যাবে না। জি, কারণ আমাদের একটা রীতি আছে, অনেকে এরকম যদি পেছন থেকে ডাকা হয় বা কোনো কিছু শুনে খারাপ, পেছনে তাকানো ঠিক না। তো উনি ওরকম গাড়ি চালাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আবারও ঠিক একই কান্নার আওয়াজ। এবার তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তিনি তারপরও পেছনে তাকান না, তারপরও তিনি দৌড়াদৌড়ি পড়তে পড়তে গাড়ি চালাতে থাকেন। এরপর হঠাৎ করে দুর্ভাগ্যবশত ভাবে তার চোখটা যায় গাড়ির ভেতরের আয়নার দিকে, এবং উনি দেখতে পান যে আয়নাতে স্পষ্ট দেখতে পান পেছনে যে লাশটা রাখা ছিল রাসেল ভাইয়া, ওই লাশটা বসে আছে এবং বসে বসে কাঁদছে। এটা দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারেন না, উনি গাড়িটা সাইড করেন এবং তার সহকারীকে ডাকতে থাকেন যে উঠার জন্য। তার সহকারী ঘুম থেকে উঠছিল না, কারণ গভীর ঘুমে মগ্ন ছিল। তো রাসেল ভাই উনি এতটাই মামা ভয় পেয়েছিলেন যে উনি এক পর্যায়ে রেগে গিয়ে সজোরে একটা চড় মারে তাকে। আর উনি ঘুম থেকে উঠে বলে যে কি হয়েছে মামা, এরকম হঠাৎ করে আমাকে চড় মারলে। তারপর বললেন কি হয়েছে তোর জানার দরকার নেই, তুই জেগে থাক। তো এই বলে তারা আবার রওনা দেয়। মামা স্টিল ড্রাইভিং করছে। কিছুক্ষণ পর আবারও তারা শুনতে পায় পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে, এবং ওই মামার সহকারী তিনি বলেন মামা কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? মামা বললেন যেখান থেকেই আসুক তুই পেছনে তাকাবি না, তুই তোর মতো থাক, কোনো আওয়াজ শুনলেও পেছনে তাকাবি না। তো তারা গাড়ি চালাচ্ছে, আর এর মধ্যে কান্নার আওয়াজ থেমে থেমে আসছে কিছুক্ষণ পর পর। তো আরো কিছু দূর যাওয়ার পর মামা তার মতো গাড়ি চালাচ্ছেন, আর সহকারী যিনি ছিলেন উনি খেয়াল করলেন যে আয়নার দিকে তার চোখটা যায় এবং তিনি দেখেন যে ওই লাশটা পেছনে বসে আছে এবং কাঁদছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন। তিনি বলেন মামা এটা আমি কি দেখলাম, পেছনে লাশটা রাখা ছিল, এটা বসে আছে, আর মৃত মানুষ কিভাবে এভাবে বসে থাকতে পারে আর কাঁদছে এটা। তো এটা দেখার পর তারা আর দুজনেই ভয় পেয়ে যায় এবং গাড়িটা এক সাইড করে তারা দৌড় দেয় গাড়ি থেকে, দুজনেই নেমে, মামা এবং তার সহকারী। তো তারা রাস্তাটা ক্রস করে দেখতে পায় একটা দোকান শাটার লাগানো। তারা ওই শাটারে গিয়ে আঘাত করতে থাকে যে ভাই ভেতরে কেউ আছেন, থাকলে একটু হেল্প করেন, আমরা বিপদে পড়েছি। তো ভেতর থেকে শাটার খুলে একজন আসলো যে এত রাতে আপনারা কোথা থেকে আসলেন আর আপনারা এত নার্ভাস কেন? তো ওনারা বললেন যে কুড়িগ্রাম থেকে আমরা আসছি ভাইয়া, এই লাশটা নিয়ে অ্যাড্রেস মতো দিয়ে আসবো। তো হঠাৎ এরকম আমাদের সাথে প্রতিমধ্যে এরকম হচ্ছে যে লাশটা হঠাৎ উঠে বসে যায়, কাঁদে, এরকম টাইপের। তো উনি বললেন এত রাতের বেলা আপনারা লাশ নিয়ে যাচ্ছেন আর এই রাস্তায় এত নির্জন, এখানে আসলে হয়তো এরকম হতেই পারে। আর লাশটা যেহেতু কোনো নর্মাল এটা ডেড হয়নি, এটা সুইসাইড কিংবা অ্যাক্সিডেন্ট, এরকম খারাপ কিছু হতেই পারে। তো আপনারা আজকে রাতটা এখানে থাকেন, সকালে চলে যান। তারপর ফজর আজানের পর তারা আবার রওনা দেয়, আর লাশটা ওই অ্যাড্রেস মতো দিয়ে আসে মামা। আর পরবর্তীতে ওই দিন তারা কুড়িগ্রামে ব্যাক করেই হসপিটালে ওই অ্যাম্বুলেন্স জমা দিয়ে দেয় এবং মামা এই অ্যাম্বুলেন্স চালানোর পেশাটা চিরকালের মতো ছেড়ে দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে অনেক SMS আসছে এবং রানা যেমন লিখেছেন এখানে যে তিনি কিছু জানেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি প্রসেনজিৎ বালা। থ্যাংক ইউ রাসেল ভাই। জি, আমরা ঘটনায় যাই। এটা 2010 সালের ঘটনা। আমি তখন SSC পরীক্ষা দিই। আমি যেহেতু ছোটবেলা থেকে বাইরে পড়ালেখা করি, 2004 সাল থেকে আমি হোস্টেল থেকে পড়ালেখা করি। তো সেই সুবাদে আমি মাদারপুর থানার মধ্যে একটা স্কুলে পড়ালেখা করি। সঙ্গতবশত কারণে আমি নামটা উল্লেখ করছি না স্কুলটার। তো আমার হলটা পরে, পরীক্ষার হল পরে রাজর থানার মধ্যে। তো আমি ওখানে একটা বাসা নিয়ে পরীক্ষাটা দিই।
আমি বলি ওখানে পরিবেশটা কেমন ছিল। আমি যে রুমটায় থাকতাম ওটা অনেক আগেরকার ঘর ছিল, এবং আমার বাসার মালিক যারা থাকতেন ওনারা আরেকটা ঘরে থাকতেন। শুধু আমি এই ঘরটায় আমি একাই থাকতাম। আর বলি ওখানে ওনার দুটো ছেলে ছিল, এক ছেলে সুইডেন থাকতো আর এক ছেলে দেশের একটা দোকানে চাকরি করত। তো আমি ওই জায়গায় একাই থাকতাম ওই ঘরটাতে। আমার পরীক্ষা 1 মাস ধরে হয় রাসেল ভাই। তো আমার পরীক্ষা শেষের দিকে, একটা পরীক্ষা বাকি আছে। তো এই সময় সন্ধ্যার দিকে আমি প্রার্থনা করে পড়তে বসছি। প্রচন্ড মেঘ হলো আকাশে, ঝড়ের মতো একদম চারদিক অন্ধকার হয়ে। তখন আমাকে ওই পাশে নতুন ঘরে যে ঠাকুরমা ঠাকুরদা থাকতো, ঠাকুরমা বলছে আমাকে যে প্রশান্ত তুই তো ভয় পাবি, তুই এই ঘরে চলে আয়। বললাম না, আমার পড়ালেখা আছে, আমি ওখানে থাকবো, পড়ালেখা করবো। তো আমি যখন পড়তে বসলাম রাসেল ভাই, কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেল, সমস্ত অন্ধকার। আমি চার্জার লাইট দিয়ে আমি পড়তেছি। আসলে সম্পূর্ণ লাইটটা শুধু আমার টেবিলের উপর ফোকাসিং, আর চারপাশটা অন্ধকার একদম, আর প্রচন্ড ঝড় বৃষ্টি, চারপাশে কিছু শোনা যাচ্ছে না। আমি শুধু একলা ঘরে, বদ্ধ ঘরে। ঘরটা পুরাতন, অনেক আগেরকার এবং কাঠের তৈরি। তো আমি যখন পড়তেছি, কিছুক্ষণ পড়ার পরে আমার কনসেন্ট্রেশন সম্পূর্ণ বোর্ড দিকে। তা আমি পড়তেছি, এখন কিছুক্ষণ পরে আমার মনে হলো আমার ডান পাশে যে বাম পাশে যে জানলাটা ছিল, আমার জানলাটা খুলে গেল। জানলাটা খুলে যাওয়ার পর আমি ভাবলাম যে খুব ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, আমি জানলাটা লক করি। তো আমি জানলাটা পুনরায় লক করি। লক করে আমি পুনরায় পড়ার টেবিলে মনোযোগ দিই। আমি পড়তেছি রাসেল ভাই, আমার একটা হ্যাবিট আছে, আমি পাটা তুলে পড়ি এখন পর্যন্ত। আচ্ছা। আমি যখন পড়তেছি তখন আমি পাটা যখন নিচে নামাই, দেখি আমার দুটা জুতার একটা নেই। একটা জুতা আমার চেয়ারের পিছনে অনেক পিছনে চলে গেছে। তো আমি খুঁজে নিয়ে জুতাটাকে আমি সেই জায়গায় রেখে এবার আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে ওটা কিভাবে গেল। মনে মধ্যে ভাবি যে ওটা আমি দেখবো কিভাবে যায়। তো আমি ওটা ঠিক আগের জায়গায় রেখে আমি পড়তেছি, ঠিক পাটা তুলেই। তো কিছুক্ষণ পরে পাটা তুলে পড়ার সময় কিছুক্ষণ পর ভাবলাম দেখি তো জুতাটা আছে কিনা। রাসেল ভাই, আমি যখন দেখি যে জুতাটা ওখানে নেই, ওটা সেই আগের জায়গায় চলে গেছে। আমি খুব নিজের মধ্যে একটু খারাপ ফিল করলাম। আবার ভাবলাম এটা হয়তো আমার বোঝার ভুল বা হতেই পারে। আমি তখন আবার পুনরায় পড়ালেখার প্রতি মনোযোগ শুরু করলেন, আবার পড়ালেখা শুরু করলাম। তো আমি যখন পড়তেছি তখন আমার রাসেল ভাই, আমার চার্জারটা চার্জ কমে আসছে একটু। তখন আমার মনে হচ্ছে আমার কাছাকাছি কেউ আছে, আমার কাছাকাছি আছে এবং হাঁটতেছে, হয়তো হাঁটতেছে। আমি বুঝতে পারছি কেউ আছে। এবং আমাকে যদি আসলে ওখানে পরিবেশটা এমন যে মনে হচ্ছে আমি চারপাশ অন্ধকার, আমি একলা ঘরে একা অবস্থায়, চারদিক বৃষ্টি আর শুধু বৃষ্টি, আমি একা। আচ্ছা। তখন আমি পড়তেছি, পড়ার সময় আমি একটু বিষয়ের নাম নিচ্ছি। নাম নেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে যখন পড়ালেখার প্রতি একটু মনোযোগ দিচ্ছি, তখন মনে হচ্ছে মনে শুনতে পেলাম আমার দরজাটা খুলে গেল। আচ্ছা। আমার পড়ার টেবিল থেকে দরজাটা 5 থেকে 10 হাত দূরে হবে। দরজাটা খুলে গেল, আমার পিছনেই ছিল দরজাটা। তা আমি যেভাবে দরজাটা দিয়েছিলাম সেটা আমার খোলার কথা না। তো আমি পুনরায় গিয়ে আমি দরজাটা আবার লক করি। আসলে দরজার লকটা এমন ছিল, আগেরকার দিনের দরজার লকটা, ওটা আমি বুঝাতে পারবো না এমন ভাবে লকটা দেওয়া ছিল। আমি লেবার লকটা খুব সুন্দর ভাবে লকটা দিই, যাতে কখনো সম্ভব না খোলার। আমি ওটা লকটা দিয়ে দরজাটা লক করে আমি আবার পড়তে আসি। আমি যখন পড়তেছি কিছুক্ষণ পরে রাসেল ভাই, আপনি অবাক হবেন, দরজাটা আবার খুলে গেছে, পুনরায় আবার খুলছে। আমি তখন খুবই ভয় পাই। আমি বৃষ্টির মধ্যে ভিজে, ওই ঝড়ের মধ্যে ভিজে আমি ওই ঘর থেকে দৌড় দিয়ে চলে আসি। আচ্ছা। নতুন ঘরে যেখানে ঠাকুরমা ঠাকুরদা আছে। তখন আসার পরে ঠাকুরমা বলতেছে যে তোর বাড়ি থেকে ফোন দিছিল। আমি বললাম কি বলছে? তো বললো তুই কেমন আছিস, পরীক্ষা কেমন হচ্ছে, পড়ালেখা ভালোভাবে করিস। মার তো কিছু বলে না? বল না, কিছু বলে নাই, এটাই। তখন আমাকে চা দিল, আমি শেষে আবার আমার মতো করে পড়ালেখা শুরু করলাম ওখানে বৃষ্টি থামার পরে। তো আমার আসলে আমার পরীক্ষা শেষ, ঘটনা এখানে শেষ না। আমার পরীক্ষাটা শেষ হলো 2 দিন বাদে। আমি বাড়িতে যাচ্ছি অনেকদিন পরে। তা আমার নিজের ভিতরে একটা আছে যে আমি পরীক্ষা শেষে অনেকদিন পর বাড়িতে গেলে প্রণাম করি, দেখা হয়। তো আমি যখন বাড়ির রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, তো আমার বাড়ির পাশে সামনেই একটা বাড়ি আছে। তো ওনাদের ঘরটা ঠিক রাস্তার পাশেই,
তো ওনারা রাস্তার পাশে বসে আমার কাকিমা, দুই কাকা, এক দাদা, ওনারা রাস্তার পাশেই বসে আছে। তা আমি ওনাদের দেখে আমি প্রণাম করলাম। আসলে ওনাদের সাথে যখন আমি প্রণাম করি ওনাদের এক্সপ্রেশনটা অন্যরকম ছিল। আচ্ছা, মানে একদম মুখ কালো, আমার সাথে কথা বলছে না। আমি শুধু প্রণামটা করলাম, ওনারা কোনো উত্তর দিল না। কেমন আছিস, কত থেকে আসলি, পরীক্ষা কেমন হচ্ছে, এগুলো কোনো কিছু না। আমি প্রণামটা করলাম, জাস্ট মানে এটাই। আমি প্রণাম করে চলে যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। আমি 1টা থেকে 2টার মধ্যে বাড়িতে আসলাম। আমার দিনটা অনেক মজাই কাটলো, যে অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। আমি যখন সন্ধ্যার সময় খেতে বসলাম ফ্যামিলির সবার সঙ্গে, তখন শুনতে পেলাম যে অনেকেই ভয় পাচ্ছে। কি ভয় পাচ্ছে? যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন কেউ সন্ধ্যার পরে দেখতে পাচ্ছে যে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো বা লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে হাঁটছে, তার লাইটটা অফ হয়ে গেছে, তাকে ডাম ধরে ডাকতেছে। বললাম এটা কি জন্য হচ্ছে? তখন বলল যে তোদের আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওই বাড়ি এক দিদি ছিল, তার নাম হচ্ছে বর্ণা। আচ্ছা, ও সুইসাইড করছে, মারা গেছে। আচ্ছা, সে আসলে আমি বর্ণাতেই মারা গেছে কিভাবে? ও আমাদের, আমি প্রথমবার বলছি, আমাদের গ্রামটা বিলের মধ্যে, আপনি বলছিলেন, ওই বিলের মধ্যে গিয়ে ও বিষটা খায়। এমন কোন লোক ছিল না ওকে দেখার যে ওকে বাঁচাবে। একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আপনার চারপাশে এরকম সুইসাইড করা মানুষের সংখ্যা অনেক বেশি, এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই বিষ খেয়ে মারা গেছেন। হ্যাঁ, এটা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয় মাঝে মাঝে? আসলে অস্বাভাবিক, কিন্তু এটা পরিস্থিতির শিকার। হয়তোবা এই যে দিদিটা মারা গেছে, এ পাশের এক আন্টির সাথে গ্যাঞ্জাম করছে, সামান্য একটা বিষয়, যার কারণে এটা সুইসাইড করার কথা না। কিন্তু সে কিন্তু তার নিজের তাড়নাই বলেন, জীবুত তাড়না বলেন, যেভাবে বলেন, সে কিন্তু মারা গেছে, বিষ খাইছে। এবং এমন একটা সিচুয়েশন যে বিষটা খেয়েছে, সেখানে তার দেখার মতো কেউ ছিল না। সে জানবে এখানে খেলে পারে তার নিশ্চিত মৃত্যু। তার মানে সে মারা যাওয়ার জন্যই খেয়েছেন। হ্যাঁ, যখন ওকে আনা হয়, আমি বললাম যে এই ঘটনাটা কখন ঘটে, কবে ঘটছে, কবেকার ঘটনা। তখন আমাকে আমার বৌদি আর কি আমাকে বলে যে তোকে যেদিন ফোন দেওয়া হয়েছিল বৃষ্টির দিনে, ঝড়ের দিনে, সেই দিন তো ও মারা গেছে, এবং ওই সময় ওকে মানে পোড়ানো হয়। আমি তখন খুব ভয় পাই রাসেল ভাই। ঘটনা এই কারণে ঘটে হয়তোবা, আমার ধারণা, আমি পরে শুনতে পারি যে ওকে গোপালগঞ্জ থেকে যখন পোস্টমর্টম করে আনা হয় আমাদের গ্রামে, আমি প্রথমে বলে গেছি যে আমাদের হিন্দুদের মধ্যে একটা রীতি আছে, যারা সুইসাইড করে তাদের ঠিক বাড়িতে রাখা হয় না, ঠিক একেও আমাদের খালপাড়িতে পোড়ানো হয়। এবং যখন ওকে চিতায় তোলা হয়, আগুন ধরা শুরু করে, তখন আর কি প্রচন্ড বৃষ্টি। আমি তো বললাম ওই দিনকার ঘটনা, যেদিন আমি ভয় পাইছি। ওই দিন ওই প্রচন্ড বৃষ্টি, সবাই ওকে রেখে রাসেল ভাই চলে আসে, বাড়িতে ফিরে আসে। ওখানে বৃষ্টির পানিতে রাসেল ভাই ওর চিতাটা নিভে যায়, এবং এক আধাপোড়া অবস্থায় ওখানে থাকে। এবং যখন গ্রামের মানুষ সকালবেলা ওখানে যায়, তখন দেখে একটা কুকুর ওর লাশটা ছিঁড়ে পড়ে খাচ্ছে। ওকে, আমি শেষ করি। যখন খাওয়ার পরে তখন গ্রামের মানুষ চোখে আবার পুনরায় মাটি চাপা দেয় ওখানেই। এবং রাসেল ভাই এগুলো ঘটনার পরে আমি খুব ভয় পাই। আমার মাকে ঘটনাগুলো বলি যে মা এই কারণে এগুলো হয়েছে আমার সাথে। তখন আমার মা আমাকে পাশের বাড়ির এক দাদুর কাছে নিয়ে গেলে আমাকে ঝাড়ফু করে আর কি। এই ছিল আসলে ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আবার আপনারা অনেক বেশি এনজয় করেছেন আজকে এখানে আসবো। আপাতত একটা ঘটনায় যাই। ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন প্রম, এবং তিনি বলেছেন যে তিনি স্টুডিওতে আসতে পারবেন না, সেটা তিনি জানিয়েছেন। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি ঘটনা। তো লিখেছেন, হাই রাসেল ভাইয়া, হাই লিসনার্স, I hope যে সবাই ভালো আছেন। আমি প্রম। At first, I apologize for writing in Banglish. আর আমি পাবনা থেকে লিখছি, এবার এইচএসসি এক্সাম দেব। ভূত এফএম এর শুরু থেকেই আমি আপনাদের সাথে। I also believe in paranormal things, and আমার অনেক স্টোরিজ আছে। জানা বলতে কি, আমি মানে আই উইটনেস আছি, এরকম স্টোরি আছে। বাট আমি অনেক প্রবলেম থাকার কারণে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ভয় করে। হোয়াট এভার, আজ আমার শোনা অন্য একটা ঘটনা বলবো। ঘটনাটি 19th সেঞ্চুরির আমার পাশের এলাকার। তখন অবশ্য এলাকা বললে চলবে না,
গ্রাম বলতে হবে, এক রিক্সাওয়ালাকে নিয়ে, যিনি কিনা ডেড বডি ক্যারি করতেন। তিনি রিক্সাতেই ক্যারি করতেন। যাই হোক, সেবার একটা লাশ চাটাই দিয়ে বাঁধানো অবস্থায় অনেক দূরের একটা গ্রাম থেকে আমাদের পাবনা সদর থানাতে নিয়ে আসতে বলা হয়। তিনি মাঝে মাঝেই এভাবে লাশ টানেন। সো তিনি একাই লাশটা আনলেন এবং রিক্সায় করে তিনি সন্ধ্যা 8টা-9টা নাগাদ রওনা হন। রাস্তার মাঝপথে যখন তিনি আমাদের ওই পাশের গ্রাম দিয়ে যাচ্ছিলেন, তখন পথে অনেক টায়ার্ড ফিল করেন এবং তিনি চিন্তা করেন যে একটু রেস্ট নেওয়া যাক। যে ভাবনা সেই কাজ। রিক্সাটা রাস্তার এক পাশে রেখে রিক্সাতে বসেই ডেড বডির ওপরে পা রেখে ঘুমিয়ে যান তিনি। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে তিনি ফিল করেন যে লাশটা নেই। লাশটা ভালোভাবে খুঁজতেই তিনি দেখতে পান যে সামনে একদম রাস্তার মাঝে লাশটা পড়ে আছে এবং চাটাই বাঁধা অবস্থায় রাস্তা ব্লক করে। শুধু তাই নয়, দেখতে পায় যে লাশটাকে একটা বিশাল সাপ জড়িয়ে আছে। উনি দেখে প্রচন্ড ভয় পান এবং দৌড়ে গিয়ে কাউকে খুঁজতে যান তিনি, এবং কাউকে খুঁজতে এক চৌকিদারকে পান। তাকে ডেকে আনলে তিনি দেখেন যে লাশটা ঠিকই রিক্সার ওপরে যেমন ছিল তেমনই আছে। যাই হোক, তিনি ভাবল হয়তো ভুল দেখেছেন এবং ভুল দেখতেই পারেন। ঘুমিয়ে গেছিলেন, এত রাতে আবার লাশ টানছেন। চৌকিদারটাও তাই বলল, লাশ টানতেছ তো এমন হতেই পারে, যাও আল্লাহর নাম নিয়ে যাও। তিনি আবার চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর শুরু হলো ঘটনা। তিনি ফিল করলেন কি যেন তার পেছনে ফসফস আওয়াজ করতে করতে রিক্সার সাথে সাথে আসছে। পেছনে ঘুরে তাকাতেই তিনি দেখতে পেলেন সেই সাপটা। রাস্তায় কোনো আলো ছিল না এক্সেপ্ট রিক্সাওয়ালার নিচে হারিকেনের আলো। তিনি তাতেই বুঝতে পান সাপটা খুব জোরে এবং মনে হচ্ছে রাস্তার ওপরে ভেসে ভেসে আসছে, এন্ড ওটাই আওয়াজ করছে। তার বোঝার বাকি ছিল না ওটা কি। তিনি আরো জোরে রিক্সা চালানো শুরু করলেন। এর সাথে শুরু হয় আরো ঘটনা। তিনি প্রচুর কুকুরের গোঙানির শব্দ পান এবং আশেপাশে গাছপালা মনে হচ্ছিল যে এই বুঝি ভেঙে পড়বে। তার আর ইচ্ছা হচ্ছিল না ওই লাশবাহী রিক্সাটাকে টেনে নিয়ে যাবার। তার চোখের সামনে বারবার আসতে থাকলো যেন কোনো অবয়ব বা অন্য কিছু রাস্তা পার হচ্ছে সেকেন্ডের মধ্যে। একসময় তার রিক্সাটা ভারী হয়ে যায়। তিনি ভারী হওয়ার কারণটা বোঝার জন্যই সাহস করেই পেছনে ফিরে তাকান আর ভাবেন এমন কিছু তার জন্য অপেক্ষা করছিল। তিনি দেখেন তার রিক্সার সিটে এক অবয়ব। ভালো করে নজর দিতেই তিনি যা বুঝতে পারেন সেটা হচ্ছে যে ওই অবয়বটা তার রিক্সার সিটের ওপর বসে লাশটার চাটাই খুলে লাশটার পেট থেকে কিছু একটা বের করে খাচ্ছে। তিনি আর চেতনা ধরে রাখতে পারেননি। এরপরে সেন্সলেস হয়ে যান। পরদিন সকালে ওই থানায় যাচ্ছিলেন, তার থেকে কিছু দূরেই যে থানায় যাচ্ছিলেন তার থেকে কিছু দূরেই তাকে দেখতে পায় পুলিশরা। রিক্সাটা রাস্তার পাশে ভালোভাবেই দেখে এবং লাশটাও ভালোভাবেই রিক্সায় ছিল, আর ওই রিক্সাওয়ালাটা রাস্তার ওপরেই পড়েছিল। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। 3-4 দিন পর নাকি তার জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটি বলে। কিন্তু ঘটনা এখানেই শেষ না। লোকটা দিন দিন বদলে যেতে থাকে, শেষমেশ পাগল হয়ে যায়। গ্রামের গরিব মানুষ তখন ডক্টর দেখানোর অ্যাবিলিটি না থাকার কারণে তাকে এক কবিরাজের কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলেন তার পাগল হওয়ার আসল কারণ অ্যাকচুয়ালি সে লাশটাকে অসম্মান করেছিল। ওই যে পা রেখেছিল লাশটাকে অসম্মান করেছিল এবং সে যেদিক দিয়ে যাচ্ছিল তারপর তার ওই লাশের ওপর এবং সেদিক দিয়ে ওই লাশ অসম্মান করছিল এবং সেদিক দিয়ে একটা জিন যাচ্ছিল যে জিনটা কিনা ভালো, এবং সেই তার এই ক্ষতি করেছে এবং সেই কারণেই তাকে এই জীবন বরণ করতে হয়েছে। এমনটাই বলেছিলেন সেই সময় সেই কবিরাজ।
তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন আমাদেরকে। আমি এখন একটা ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছিলেন, তিনি আজকে আসতে পারেননি। তো আমরা খুব চেয়েছিলাম যে তিনি আসেন, কিন্তু তার চাকরির কারণেই তিনি এখানে উপস্থিত হতে পারেনি, জানিয়ে দিয়েছেন। তো আমরা তার ঘটনাটা একটু পড়ে শোনাতে চাই। তো উনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জানতে চাইবো না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে। আমার নাম আব্দুস সালাম। আমি গাজীপুরে একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কাজ করছি। আমার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আমি এবং আমার স্ত্রী দুজনেই ভূত এফএমের বড় ফ্যান। আজ সবার সাথে আমার স্ত্রী এবং আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারবো না, তাই ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই ঘটনাটি আমার স্ত্রী আমাকে বলেছেন। ঘটনাটি প্রায় 17 থেকে 18 বছর আগে। আমার স্ত্রীর বয়স তখন আনুমানিক 5-6 বছর। আমার শ্বশুরের খালা মারা যাওয়ার কারণে আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্ত্রী রওনা হয় আমার শ্বশুরের খালার বাড়ির দিকে। আমার শ্বশুরের খালার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তখন ছিল বর্ষাকাল। আমার শ্বশুর একটা বাইসাইকেলে এবং আমার শাশুড়ি এবং আমার স্ত্রী ভ্যানে করে যায়। সেখানে পৌঁছানোর পরে গোসল, জানাজা নামাজ পড়াতে আসরের আজান পড়ে যায়। তারপর কবরস্থানে নেওয়া হয় লাশটিকে। একটু কবরস্থানের বর্ণনা দেই। কবরস্থানটি ছিল অনেক পুরাতন। কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। কবরস্থানটির কোনো দেয়াল বা সীমানা বা কোনো গেট ছিল না, কারণ কবর কোনটা ঠিক মতো কার কবর কোনটা সেটাও ঠিক মতো বোঝা যেত না। গ্রামের একটা কর্নারে কবরস্থানটি ছিল। বর্ষাকাল হওয়ার কারণে কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল বারবার। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী কবরস্থানে বর্ষাকাল হওয়ায় কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্ট হচ্ছিল এবং কবর খোঁড়া হয় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী জেদ ধরে সেও কবরস্থানে যাবে। সবাই তাকে অনেক নিষেধ করার পরেও সে কবরস্থানে যাবেই। পরে কান্নাকাটি শুরু করলে আমার শ্বশুরের এক খালাতো বলে ঠিক আছে, এক খালা বলে ঠিক আছে, ও তো ছোট বাচ্চা, নিয়ে চলো, আমার কাছে থাকবে। তার মানে খালাতো ভাই হবে, আমার কাছে থাকবে, কোনো সমস্যা হবে না। পরে লাশটিকে কবরস্থানে নেওয়া হয়। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি তোমার আঙ্কেলের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবা, কোথাও যেও না। যেখানে কবর দেয়া হবে তার থেকে একটু দূরে সবাই যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় আমার স্ত্রীকে রেখে দেয়া হয় এবং শ্বশুর কবর দেওয়ার জায়গায় চলে যায়। একটু পরে আমার স্ত্রী সেই আঙ্কেলকে বলে যে বাবা তুমি একটু দাঁড়াও, আমি আসছি বলে সেও কবর দেওয়ার জায়গায় চলে যায়। আমার স্ত্রী ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল এবং এখন সে দেখবে যে কিভাবে কবর দেয়া হয়। সে লোকজনের ভেতর থেকে বের হয়ে যায় এবং কবর দেওয়ার জায়গায় অন্য পাশ দিয়ে যেই উকি দিয়ে দেখতে যাবে, এমন সময় পুরাতন একটি কবর ভেঙে আমার স্ত্রী কবরের ভেতরে পড়ে যায়। কারণ মাটি ভেজা থাকার কারণে এমনটি হয়। কবরের ভেতর পড়ে গিয়ে আমার স্ত্রী চেঁচানো শুরু করে দেয়। পরে সবাই গিয়ে আমার স্ত্রীকে হাত ধরে তুলে সাথে সাথে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমার স্ত্রী এবং আমার আঙ্কেলকে রাগ করতে থাকে, সবাই কেন ওকে ছেড়ে গেল। পরে আমার স্ত্রীর হাত পা ভালো করে ধোয়ানো হয়, কারণ সারা গায়ে কাদা লেগেছে। লাশটি দাফন শেষ হতে হতে মাগরিবের আজান পড়ে যায়। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে, এখন তো রাত হয়ে গেছে, তোমরা এখানে থাকো, কাল সকালে চলে এসো, আমি একাই চলে যাচ্ছি, কারণ বাসায় গরু ছাগল রয়েছে। আমার শাশুড়ি বলে, ঠিক আছে তুমি চলে যাও, আমরা কাল সকালে যাব। এবার আমার স্ত্রী জেদ ধরে সে বাবার সাথে বাড়ি চলে আসবে। সবাই বলে, বাবা এখন এত রাত হয়ে গেছে, তুমি এখন থাকো, কাল সকালে তোমার মার সাথে যেও। আমার স্ত্রী কোনো কথাই শুনবে না, সে তার বাবার সাথে বাড়ি আসবেই। পরে আমার শ্বশুর বলে, ঠিক আছে
আমার সাথে যাক, 4-5 কিলোমিটারের বেশি সময় লাগবে না। পরে আমার শ্বশুর এবং আমার স্ত্রী বাইসাইকেলে করে বাড়ির দিকে রওনা হয় এবং আমার স্ত্রী সাইকেলের পেছন দিকে বসা ছিল। গ্রামের কাঁচা রাস্তা আর মাঝে মাঝে হালকা কাদা আছে, কারণ তখন বর্ষাকাল ছিল। গ্রাম শেষ হলে পরে রাস্তার প্রায় 1 কিলোমিটার ফসলের জমির মাঝ দিয়ে গেছে এবং কোনো বাড়িঘর নেই। গ্রামের শেষের দিকে একটা মেহগনি গাছের বাগান ছিল, তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। রাত হয়ে যাওয়ায় রাস্তায় লোকজনও ছিল না। আমার শ্বশুর আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে যেন মেহগনির বাগানের কাছে আসে এবং হঠাৎ সাইকেলের চেইন পড়ে গেল। মেহগনি বাগানের কাছে আসে সেই মুহূর্তেই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেনটা ঠিক করলো, চালাচ্ছে যেই মেহগনির বাগানের কাছে আসে তখনই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেন ঠিক করলো। যখন চেন ঠিক করে তখন আমার স্ত্রী সাইকেলের ওপরেই বসা ছিল। আমার শ্বশুর খেয়াল করলো তার পাশ দিয়ে একটা কালো বেড়াল দ্রুত চলে গেল। আমার শ্বশুর চেইন ঠিক করে আবার সাইকেল চালানো শুরু করলো এবং খেয়াল করলো হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে এত বাতাস, আমার শ্বশুর এবার একটু ভয় পেয়ে যায়। আমার শ্বশুর খুব সাহসী ছিল, সে ওইভাবেই সামনের দিকে এগুতে থাকে। একটু পরে আবারও সাইকেলের চেন পড়ে যায়। সে আবারও সাইকেলের চেন ঠিক করে এবং আমার স্ত্রী তখন সাইকেলে বসা ছিল। আমার শ্বশুর আবারও দেখতে পেল তার পাশ দিয়ে সেই কালো বিড়ালটি আবারও দ্রুত চলে গেল। আমার শ্বশুর চিন্তা করলো কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন। আমার শ্বশুর আবার যেই সাইকেলে উঠতে যাবে তখন মেহগনির বাগানের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায়। সে দেখলো মেহগনি গাছের ডালের উপরে সাদা কাফনের কাপড় পরে একজন লোক বসে আছে, যার দেহ আছে কিন্তু মাথা নেই। এটা দেখে আমার শ্বশুর খুব ভয় পেয়ে যায় এবং আমার স্ত্রীকে সাইকেলের পেছন দিক থেকে সামনে নিয়ে আসে এবং কোলের ভেতরে শক্ত করে ধরে সাইকেল না চালিয়ে ঠেলা শুরু করে যায়। কারণ তখন সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সাইকেল ওভাবে ঠেলতে ঠেলতে মেহগনি বাগান ছেড়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি এখন চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তো আমার স্ত্রী কথা মতো চোখ বন্ধ করে। আমার শ্বশুর দেখতে পায় যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা সাদা কাফন পরানো লাশ পড়ে আছে। আমার শ্বশুর এটা দেখে সে আরো ঘাবড়ে যায়, ভাবতে থাকে এবার সে কি করবে। এবার শ্বশুর চিন্তা করলো ভয় পেলে চলবে না, যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে বাসায় যেতে হবে। আমার শ্বশুর আমার স্ত্রীকে আবারও বলে, বাবা আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবা না, কারণ আমার স্ত্রী ওইটা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে এবং কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আমার স্ত্রী বলে ঠিক আছে। আমার শ্বশুর দেখতে পেল লাশের পাশ দিয়ে হালকা একটু ফাঁকা জায়গা আছে, যা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে। আমার শ্বশুর দেখলো লাশটি কোনো নড়াচড়া করছে না বা কোনো শব্দও করছে না। আমার শ্বশুর সাহস করে সাইকেল চালানো শুরু করলো এবং আমার শ্বশুরকে এবং ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী তখন আমার স্ত্রী একটা বাজে গন্ধ পেল এবং আমার শ্বশুরকে বলল, বাবা এটা কিসের গন্ধ। আমার শ্বশুর বলল, কিছু না, তুমি চোখ বন্ধ করে থাকো। এবার আমার শ্বশুর লাশটিকে ভালোভাবে অতিক্রম করে চলে যায় এবং শুনতে পায় পেছন থেকে আমার শাশুড়ি ডাকছে। আমার স্ত্রী বলে, বাবা মা পেছন থেকে ডাকছে, দাঁড়াও, মাকেও সাইকেলে নিয়ে যাই। আমার শ্বশুর বলে, বাবা তুমি চুপ করে থাকো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমার শ্বশুর খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে, কিন্তু দূরে আসার পরে একটি বাঁশ বাগান সামনে পড়ে। নতুন করে বাগান বানানো হয়েছে, মাত্র 20-30টা বাঁশ সেই বাগানে আছে। আমার শ্বশুর একটু দূর থেকে দেখতে পায় বাগানের বাঁশগুলো রাস্তার উপরে ভেঙে পড়ছে, আবার রাস্তা থেকে উপরে উঠে যাচ্ছে। তারপর সে লক্ষ্য করলো সেই মাথা কাটা ব্যক্তি বাঁশ বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে হাত ইশারা করে ডাকছে। এবার আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায় এবং সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুই পাশে পানিতে ভরা, রাস্তা থেকে নেমে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমার শ্বশুর আমার স্ত্রীকে বুকের ভেতরে করে আয়াতুল কুরসি পড়তে থাকলো। হঠাৎ সে পেছন থেকে সাইকেলের শব্দ শুনতে পেল এবং একটা লোক বলছে, এসে
একটা লোক এসে বলছে, কি ব্যাপার, এত রাতে একটা ছোট মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার শ্বশুর পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা লোক সাইকেলে করে আসছে। আমার শ্বশুর সেই লোকটিকে হাত পা জড়িয়ে ধরে বলে, ভাই, আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটিকে বাড়ি পর্যন্ত আমার সাথে এগিয়ে দিয়ে আসেন। লোকটি বলে, কেন, কি হয়েছে? আমার শ্বশুর বলে, দেখেন, পেছনে বাঁশের বাগানের ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলে, কই, কিছুই তো নেই, কিছুই তো নাই। আমার শ্বশুর পেছনে তাকিয়ে দেখে সত্যি কেউ নেই, এবং বাঁশগুলো কোনো নড়াচড়া করছে না। আমার শ্বশুর বলে, আপনি আগে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন, পরে আপনাকে সবকিছু বলছি। অনেক বলার পরে সেই লোক আমার শ্বশুর এবং আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। বাড়িতে আসতে আসতে রাত 1টা বেজে যায়। লোকটি সবকিছু শুনে বলে, ও সবকিছু না, আপনি লাশ দাফন করে আসলেন, তাই এমন হচ্ছে। আমি প্রতিদিন অনেক রাত করে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, কই, আমার সাথে তো কোনোদিন এমন হয়নি। এই বলে লোকটি চলে যায়। আমার শ্বশুর এবং আমার স্ত্রী ঘুমোতে যাবে, এমন সময় আমার শ্বশুর খেয়াল করলো আমার স্ত্রীর শরীর থেকে লাশ পচা বাজে একটা দুর্গন্ধ আসছে। আমার শ্বশুর ভাবলো লাশের কাছে ছিল, সেই জন্য মনে হয় শরীর থেকে এমন গন্ধ আসছে। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলল, বাবা, তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করে ফেলো। আমার স্ত্রী যে জামা খুললো, আমার শ্বশুর খেয়াল করলো তার জামার পকেট থেকে এক টুকরো হাড় ফ্লোরে পড়লো। আমার শ্বশুর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি এটা কোথায় পেলে, তুমি এটা কোথায় পেলে? আমার স্ত্রী বলল, ওই কবরস্থানের গর্তে পড়ে গিয়েছিলাম, তখন আমার হাতের মধ্যে এই হাড়টি পড়েছিল, আমি ওটা পকেটে নিয়ে এসেছি খেলা করার জন্য। আমার শ্বশুর আমার স্ত্রীকে অনেক বকাঝকা করে এবং হাড়টি তার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার সময় আমার স্ত্রী ওটা দিতে অস্বীকার করে। তারপরে আমার শ্বশুর জোর করে হাড়টি কেড়ে নেয় এবং পাশের বাড়ির এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবকিছু শুনে বলে, ওই হাড়টি কোনো লাশের হাতে আঙুলের একটি টুকরো। এই হাড়টি নিয়ে আসার জন্য রাস্তায় তাদের সাথে ওই ঘটনাগুলো ঘটে। হুজুর আরো বলে, যখন সাইকেলের চেন তুলছিল তখন যদি আপনি আপনার মেয়ে সাইকেলে বসা না থাকতো তাহলে তার ক্ষতি হতো, এবং তার চোখ যদি বন্ধ না করা থাকতো তাহলে তার মাথা কাটা ব্যক্তি দেখে সে ভয় পেত এবং তার ক্ষতি হতো। হুজুর আমার স্ত্রীকে পানি পড়া দেয় এবং হাড়টি নিজের কাছে রেখে দেয়। হুজুর আরো বলেন, আমার স্ত্রীকে যেন তার খালার বাড়ি আর বেশি না নেওয়া হয় এবং গেলেও যেন রাত্রে কোথাও বের না হয়। তার পরের দিন রাত্রে আমার শ্বশুর স্বপ্নে দেখেন সেই মাথা কাটা ব্যক্তিটি আমার শ্বশুরের খালার কবরের পাশের কবরের ওপরে দাঁড়িয়ে আছে এবং যেই কবরের ভেতরে আমার স্ত্রী পড়ে গিয়েছিল। এরপরে কোনো অসুবিধা হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমার স্ত্রীর কাছে আরো ভালো ভালো কিছু ঘটনা আছে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা লিখেছেন আব্দুল সালাম এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে। একটা আইটি অফিসার হিসেবে কাজ করছেন একটা কোম্পানিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য বিউটিফুল স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনি বাকি স্টোরিগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, এবং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফেসবুকের মাধ্যমে বা SMS এর মাধ্যমে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং সেই ঘটনাটি আমরা শুনবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমরা কোথা থেকে আসছেন সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানভীর রিফাত, জি, এসেছি কুমিল্লা থেকে। জি, আমার যে ঘটনাটি, আচ্ছা, সবাই মানে ঢাকার বাইরে, টাঙ্গাইল, কুমিল্লা, তারপরে গোপালগঞ্জ, ও মাই গড, জি বলেন। যে আমার যে ঘটনাটি সেটি 80 দশকের দিকের ঘটনা। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িওয়ালা থেকে শুনেছি। জি, আমরা ওনাকে জেঠি বলে রাখতাম। তো জেঠি সেই ঘটনাটি আমাদেরকে বলে। ঘটনাটি ছিল, ওনার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওনার একটা বাচ্চা হয়। বাচ্চার 1 বছরের পর নতুন বাড়ি করে। নতুন বাড়ির পাশে উনি যে কিচেন রুম ছিল, রান্নাঘর, ওই রান্নাঘরের পাশে একটা বিশাল আম গাছ ছিল। তো তিনি একদিন মাগরিবের ওয়াক্তে ঘরের কাজ শেষ করে ওই জানলার পাশে বসে ভাত খাচ্ছিলেন। তিনি যখন ভাত খাচ্ছিলেন তখন তিনি একটা জিনিস অনুভব করতে পারলেন যে কেউ একজন ওই আম গাছ থেকে তাকে লক্ষ্য করছে, কিন্তু সেটা তিনি ইগনোর করে তিনি ভাত খাওয়া চালিয়ে যান।
তো যাক ওই দিন ওর মতো আর কিছু হয়নি, কিন্তু রাতের বেলায় ওনার প্রবলেম শুরু হয়। সেটা হলো ওনার রাতের বেলা পাখির ডাকে সারা দেওয়ার জন্য বাইর হয়। বাইর হওয়ার পর উনি একটা জিনিস চিন্তা করলেন যে ওনাকে কেউ মনে হচ্ছে অনুসরণ করছে। সেটা তিনি কিছু মনে করলেন না, তিনি আবার তার কাজ শেষ করে রুমে চলে আসেন। রুমে চলে আসার পরে তিনি আবার ফিল করলেন যে কেউ একজন তার সাথে তার রুমে প্রবেশ করে। তো তিনি আর কিছু মনে করেন নাই, তিনি শুয়ে পড়েন। পরদিন রাত্রে একই ঘটনা। তিনি পরদিন রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখতে পান যে একটা ছায়ার মতো, মানুষের মতো একটা ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, তিনি যখন এই ছায়াটাকে দেখছেন, তিনি তার শরীরে কোনো শক্তি দিয়ে শরীর নাড়াতে পারছেন না। তিনি একটা জিনিস ফিল করছেন যে ছায়াটা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে তার শরীরে যেন কেউ স্পর্শ করে যাচ্ছে। তারপর তিনি অনেক সূরা কালাম পড়ার চেষ্টা করেন, কিন্তু তার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। এমন সময় ফজর আজান দেয় এবং তার শরীরটা ভার যে জিনিসটা, ওই জিনিসটা কমে যায় এবং তিনি সামনে থেকে ওই ছায়ামূর্তিরা সরে যায় এবং তিনি নড়াচড়া করতে পারেন। এই ঘটনাটা উনি সকালে ওনার স্বামীকে জানলে, ওনার স্বামী এটা তত একটা পাত্তা দেয়নি। একদিন উনি পুকুরে গোসল করতে চান। গোসল করতে গেলে উনি যখন গোসল করার জন্য নামেন, উনি পানিতে নামার পর ওনার পায়ে কিছু একটা আলতো ভাবে স্পর্শ করে যায়। উনি গোসল করে যখন উপর থেকে উপরে ওঠেন, তো উনি দেখেন যে পায়ের মধ্যে 3টা আঁচড়। তিনি চিন্তা করলেন যে হয়তো পুকুরের মধ্যে নালিটিকে মাছ আছে, ওর কাটার হয়তো এরকম দাগ, কিন্তু রাসেল ভাই নালিটিকে মাছের কোনো একসাথে 3টা দাগ কখনো পড়ে না। তো তিনি আর কিছু মনে করলেন না, তিনি উপরে চলে আসলেন। ওই দিনের মধ্যে সব শেষ। তারপর একদিন দেখলেন যে একদিন দুপুরে উনি ভাত খাচ্ছেন ওনার বাচ্চাটাকে শোয়ে। তো উনি ভাত খেয়ে এসে দেখলেন যে ওনার বাচ্চাটা নড়াচড়া করছে না, বা একটা মানুষ বাচ্চা ঘুমালে শ্বাস প্রশ্বাস ফেললে যে বুক ওঠানামা ওটা করছে না। উনি ওনার বাচ্চাটাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যে না, বাচ্চারা মনে হচ্ছে ডেড হয়ে গেছে। উনি তাড়াতাড়ি করলেন কি ওনার বাড়ির পাশে একজন কবিরাজ ছিল, মানে গ্রামের কবিরাজ, এলাকার কবিরাজ, ওনার কাছে নিয়ে গেলেন। উনি ঝাড়ফুঁক করলেন, করে একটা পানির মধ্যে সুরা ফরে ফু দিয়ে পানিটা বাচ্চাটাকে দিতেই বাচ্চাটা চিৎকার করে ওঠে, মানে কান্নাকাটি করে ওঠে। তারপর ওই কবিরাজ একটা তাবিজ ওই বাচ্চাকে দিয়ে দিল এবং কবিরাজ বলল যে আসলে আপনার বাচ্চার উপর একটা খারাপ বাতাস লেগেছিল, যার কারণে কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে যায়। আচ্ছা। তারপর উনি বাসায় এসে আবার জ্যাঠাকে বললেন, জ্যাঠা ওটা বিশ্বাস করো না। একদিন ওনার সম্ভবত পরের দিনই ওনার মামাতো ভাই আসে। ওনার মামাতো ভাই একজন কবিরাজ। তো ওনার মামাতো ভাইয়ের কাছে উনি সব ঘটনা বললে, তো ওনার মামাতো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেদিন ভাত খেয়েছিলেন, যে জায়গাটায় বসে ভাত খেয়েছে ওটা আমি দেখতে চাই। তো উনি গেলেন, গিয়ে দেখলেন ওই জানলা দিয়ে ওনার মামাতো ভাই যখন গাছের দিকে আর চোখে তাকালেন, জানলা দিয়ে তাকালেন, তাকে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ঘটনাটা কি। আপনি একটা কাজ করবেন, কালকে সকালে গোসল করে আপনি এই জায়গাটার মধ্যে আমি সার্কেল করব এবং এখানে এসে বসবেন এবং আমি কালকে তার ট্রিটমেন্ট শুরু করবো আপনার। তো যে কথা সেই কাজ। উনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওনার স্বামীও ছিল। ঘুম থেকে উঠে রাসেল ভাই এখানে আবার উনি বলে দিয়েছেন গোসল করে যাওয়ার সময় যে আপনি যখন এক ডুব দিয়ে আসার জন্য বলা হয়েছে, যেখানে উনি গোসল করার সময় আঁচড়টা পেয়েছিলেন, উনাকে বলা হয়েছিল যে আপনি এক ডুব দিয়ে চলে আসবেন। যদি আপনাকে পেছন থেকে কেউ ডাকে, মনে করুন আপনার স্বামী ডাকলো বা আপনার বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনলেন, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না। তো যেটি গেলেন, গিয়ে উনি ডুব দিয়ে আসার সময় উনি ওনার দেখলেন যে উনাকে কেউ নাম ধরে ডাকছে, ওনার বাচ্চার মতো কেউ কান্নাকাটি করছে। উনি আর ফিরে তাকালেন না পেছনে। তো উনি আসলেন, উনি এসে দেখলেন যে যেখানে বসে দিন ভাত খেয়েছেন ওই জায়গাটার মধ্যে তার মামাতো একটা বড় সার্কেল করে, তিনি এমন পাশে একটা ছোট সার্কেল করে। তো জেঠির মামাতো ভাই জেঠিকে বলে যে আপনি এই বড় সার্কেলটার মধ্যে আমাকে পিছন করে বসবেন, পিঠ করে বসবেন, আর আমি আপনাকে একটা হাতে আয়না দিলাম, ওই আয়নার মধ্যে কি কি দেখা যায় ওইটা আপনি আমাকে বলবেন। তারপর যেটি ওই বড় সার্কেলে উনাকে পিট করে বসলো, উনি ওই সার্কেলটার মধ্যে এবং ছোট যে সার্কেলটা ওটার মধ্যে ওনার মামাতো ভাই একটা হাতে জালি বেত নিয়ে বসলো। তারপরে উনি দোয়া পড়া শুরু করলেন। এক পর্যায়ে যেটি বলছি যে এখন আমি আয়নাতে একটা পাখি দেখছি, এখন একটা গরু দেখছি, এখন একটা ছাগল দেখছি। এভাবে বলার পর কিছুক্ষণ পর উনি বললেন যে ভাইয়া আমি এখন একটা মানুষের অবয়ব দেখছি, ছায়া দেখছি বা ছবি দেখছি, যেটা মানুষের মতো খুবই বিশ্রী চেহারা। উনি ভয় পেয়ে যায়। এটা বলার সাথে সাথে ওনার যে মামাতো ভাই যে ছোট সার্কেলটা করে রেখেছে ওটার মধ্যে সূরা পড়ছে, সজোরে আঘাত করছে, ওই জালিপিতে সজোরে আঘাত করছে। আর উনি এদিক দিয়ে বলছেন যে ভাইয়া আমি যে লোকটাকে দেখতে পাচ্ছি তার বাম চোখটা আস্তে আস্তে এটা স্ক্র্যাচ পড়ছে এবং আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো হচ্ছে তো উনি এইভাবে বলছেন হঠাৎ করে তিনি বললেন যে ভাইয়া এখন ওই লোকটা চলে গেছে। এই কথাটা বলার সাথে সাথে ওনার মামাতো ভাই আঘাত করে বন্ধ করে দেয়, এমন বলে যে আপনি সার্কেল থেকে বেরিয়ে আসেন।
তখন উনি যা কাপড় চোপড় পরে আসে, ওই যে ভেজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে আসে। আসার পরে জ্যাঠা এবং জেঠি উভয়ে ওনাকে জিজ্ঞাসা করে আসলে ঘটনাটা কি হয়েছে। বললো যে আসলে ঘটনাটা হচ্ছে আপনি নতুন আপনার যেহেতু একটা বাচ্চা হয়েছে, আপনি দেখতেও সুন্দর, এবং যখন মাগরিব রক্তে আপনি এখানে বসে ভাত খাচ্ছিলেন, ওই গাছটার মধ্যে একটা খারাপ জিন ছিল যে আপনাকে কুনজর দেয় এবং আপনার সাথে সেই খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আপনি নামাজ রোজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই জন্য সে আপনার পাশে আসতে পারে না, বাট সে আপনার একটা ভালো ক্ষতি করার চেষ্টা করছিল, যার কারণে সে আপনার পেছনে লাগে। এবং আজকে যখন আমি আপনাকে যখন আয়নাটা দিই এবং যখন আপনি একের পর এক বলছেন, তখন সে আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে আপনাকে সে ভুলানোর চেষ্টা করে যে আপনি যাতে তার চেহারাটা না বলেন। আপনি যদি সাথে সাথে কোনো একটা কিছু পড়তেন এবং আমি যদি আঘাত করতাম, তাহলে ওই আঘাতটা তার যে না পড়ে অন্য একটা কিছুর উপর পড়তো এবং সে আপনাকে ছাড়তো না। আজকে যেহেতু আঘাত করার পর সে চলে গেছে, তার মানে আপনার কাছ থেকে সে টোটালি বিদায় নিয়েছে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS-ও যাব এবং বেশ কিছু আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান, আর একটু কাছ থেকে বলবেন। আমি এসেছি টাঙ্গাইল থেকে। তো ঘটনাটা হলো আমার দুলাভাইকে নিয়ে আজ থেকে 2 বছর আগে। তো তিনি একটা ব্যবসা করতেন, তো ব্যবসার কারণে তার কিছু শত্রুতার সৃষ্টি হয়। তো তিনি একদিন যথারীতি তার অফিসে যান, তো আর ব্যাক করেন না। তো আমরা অনেক খোঁজাখুঁজি এবং খোঁজ নেওয়ার চেষ্টা করে যখন তার খুঁজে পাইনি, তো তখন আমরা বিভিন্ন কারণবশত ইচ্ছা জাগ্রত বশত একজন মানে যারা আয়না দেখতে পারে বা জিন হাজির করে তাদের কাছে যাই আর কি, আসলে তিনি ঠিক আছেন কিনা, বা কৌতূহলবশত যখন যাই, তো তিনি বলেন যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো তিনি বলেন যে ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য তো কিছু মানে দোয়ার দিকে পড়তে হবে, তো দোয়া দিকে পড়লে তিনি অটোমেটিক ঠিক হয়ে এবং ব্যাক করে আসবেন। তো তিনি এরকম দোয়া পড়তে থাকেন, তো সারা রাত যায় ভাবে, তারপরে দিন সকালে তিনি যথারীতি ফিরে আসেন। তো তারপরে আমরা আবার কৌতূহলবশত যেহেতু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে বা কি তা জানার জন্য আবার তাদের কাছে ব্যাক করি যে আসলে ঘটনাটা কি। তো তখন তারা আমাদের বাসায় আসে এবং তারা হাত চালান বলতে যেটা বোঝায় আর কি, হাত চালান দেয়। তো হাত চালান দেওয়ার পরে আমাদের বাসার ওয়ার্ড্রোবের ডয়ারের ভিতর থেকে একটা তাবিজ টাইপের কিছু একটা পাওয়া যায়। তো তাবিজের উপরে একটা লাল রঙের সুতা দিয়ে পেঁচানো ছিল, যে সুতাটা ছিল আমার ভাইয়ার সম্পূর্ণ দৈর্ঘ্য সমান, মানে পা থেকে মাথা পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য, সুতাটার দৈর্ঘ্য ততটুকুই ছিল। তো এবং সেই কাগজে লাল রঙের কালি দিয়ে বিভিন্ন টাইপের অনেক মন্ত্রতন্ত্র লেখা ছিল। তারপরে মানে তার যাতে ব্রেনের মস্তিষ্কের উপর ইফেক্ট পড়ে এরকম কিছু টাইপের লেখা ছিল, তিনি বললেন আর কি। তো তারপর আমরা যখন জানতে চাইলাম যে এটার প্রভাব কিভাবে কাটানো যাবে, কিভাবে নষ্ট করা যায়, তো তিনি আমাদের পরামর্শ দিলেন যে এই জিনিসটা পুড়িয়ে ফেলতে হবে। তার মধ্যে একটা কথা মিস করছি, যে আমরা যখন মানে জিনিসটা পাইছিলাম, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কিভাবে বাসার ভিতরে আসছে। তো তিনি আমাদের জানালেন যে জিনিসটা আসলে জিন বা কোনো খারাপ কিছু দ্বারা চালান করা হয়েছিল আমাদের ঘরের ভিতরে। তো সেই তাবিজটাকে যখন তিনি পুড়িয়ে ফেলতে বললেন, তো সেই তাবিজটাকে নিয়ে আমি নিজে যখন মানে একটা নির্জন জায়গায় যাই এবং আগুন দ্বারা পুড়িয়ে ফেলার চেষ্টা করি, তো প্রথমত চেষ্টায় আমি বিফল হই। কাগজটাকে আগুন কোনো মতে ধরাতে পারছিলাম না, আর সেটা কোনো রকমের পুড়ছিল না। তো আমি চিন্তা করলাম যে আশেপাশে কিছু খড়কুটো জোগাড় করে সেখানে রেখে তা আগুনটা ধরাই। তো আমি কিছু খড়কুটা জোগাড় করে কাগজটা রেখে যখন আগুন ধরালাম, তো তারপরে খড়কুটা সব পুড়ে গেল, কিন্তু কাগজের তেমন কোনো ক্ষতি হয়নি, লেখাগুলো ঠিক আগের মতোই অক্ষত ছিল। তো পরবর্তীতে আবার সে কাগজটা নিয়ে যখন আমি ব্যাক করি তার কাছে যাই, তো তিনি বললেন যে এটা এত মানে খারাপ একটা কিছু দ্বারা মানে চালান করা হয়েছে যে এটা আমরা কোন রকমে নষ্ট করতে পারতেছি না। তো তিনি আমাদের পরামর্শ দিলেন যে তুমি এটা পানিতে ফেলে দিয়ে আসো, তো তোমার এটার প্রভাব আস্তে আস্তে কমে যাবে। তো আমি এটা নিয়ে আবার পানিতে ফেলে দিলাম। তো পরে ধীরে ধীরে আমার যে দুলাভাই ছিল উনি মানে সুস্থ হয়ে ওঠেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি অনেক কষ্ট করে আসছেন এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ। সেই কারণে আশা করছি আপনি অনেক এনজয় করুন। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আমাদের গেস্টের কাছে যাব। খুব অল্প সময় আছে, ছোট্ট করে যদি আপনি আপনার ঘটনাটা বলেন, ছোট্ট করে প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি ইয়ারশন। আবার এটা আমার দ্বিতীয় ঘটনা। তো আমার ঘটনা আমার ফ্রেন্ডের হৃদয়ের কাছ থেকে নেওয়া। এটা তার ভাবির এলাকা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। তো হৃদয়ের ভাবিদের বাড়ির কিছু দূরে ছিল জঙ্গল টাইপের।
আর জঙ্গলটা ছিল অনেক ঘন। আর এই ঘটনাটা হচ্ছে আজ থেকে 25 থেকে 30 বছর পূর্বে। জি। তো ওখানে শোনা যেত ওই জঙ্গল দিয়ে অনেকে রাতের বেলা যদি কেউ যেত, অনেকে দেখতে পেত চাঁদের আলোতে যে একটা গাছের নিচে একটা খাটিয়া রাখা থাকে, লাশের খাটিয়া এরকম, কিন্তু কেউ লাশ দেখতো না। কিন্তু অনেক সময় আবার অনেকে শর্ট টাইম কারো কোথায় যাওয়ার দরকার পড়লে সময় বাঁচাতে ওই জঙ্গলটা ব্যবহার করতো। ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকে আবার দেখতো খাটিয়াটা, কেউ দেখতো স্টিল ওখানে রাখা আছে, আবার কেউ কেউ এমনও দেখেছে যে খাটিয়াটা মাটির নিচ থেকে আস্তে আস্তে উঠছে, আচ্ছা, উপরে উঠছে এরকম। তো এগুলো তারাও জানতো। তো ওই আমার ফ্রেন্ডের ভাবি, ওনার বাবা আর চাচারা একদিন রাতে ঘুমাবে এমন সময় তাদের গোয়ালের গরুগুলো ডাকাডাকি শুরু করে। তো তারা কৌতূহলবশত চিন্তা করে যে হয়তোবা চোর এসছে। তারা বের হয়ে দেখে গোয়ালে কোনো গরু নেই। তো তারা ওই গরুটা খুঁজতে বের হয়। তারপর তারা ওই খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা ওই জঙ্গলের ভিতর চলে যায়। জঙ্গলের ভিতর চলে যেতে ওই ভাবির বাবা দেখেন, বাবা আর চাচারা ছিলেন, তো একজন দেখতে পান যে ওই খাটিয়াটা দূরে অমাবস্যার চাঁদের আলোতে দেখা যাচ্ছে, আর খাটিয়াটা জ্বলজ্বল করছে, যেরকম স্বর্ণের খাটিয়া এরকম। তো এটা দেখার পর তাদের ভেতর লোভ টাইপের কিছু একটা কাজ করে, যে স্বর্ণের যেহেতু তারা কৌতূহলবশত কাছে যেতে থাকে। তো তারা আস্তে আস্তে যখন কাছে যাওয়ার পর তারা দেখতে পায় যে খাটিয়াটার মধ্যে সাদা কাফনে পেঁচানো একটা লাশ। এটা দেখার পর তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা 3 জন ছিল ওখানে, তারা 3 জনই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে আসে, সবার কাছে ঘটনাটা বলে। তারপর কিছুদিন পর তারা ডিসাইড করে যে 8-10 জন মিলে ওখানে গিয়ে আসলে ঘটনাটা কি সেটা আইডেন্টিফাই করার জন্য। তো তারা ঠিক করলো একদিন রাতের বেলা যাবে 7-8 জন মিলে। তারা মশাল হাতে বের হয় রাতের বেলা। তো ওই জঙ্গলের ভেতর যখন তারা যায়, গভীর অনেক খোঁজাখুঁজির পর ওটা পাচ্ছিল না। তারপর যখন জঙ্গলের গভীরে যায়, দূর থেকে চাঁদের আলোতে দেখতে পাচ্ছিল যে ওই খাটিয়াটা ওখানে আছে এবং চাঁদের একটু আলোতেও ওটা জ্বলজ্বল করছে, এরকম স্বর্ণের ছিল। তো তারা যখন সামনের দিকে যায় 8-10 জন মশাল নিয়ে, প্রথমে দূর থেকে তারা দেখতে পাচ্ছিল যে খাটিয়াটা শুধু রাখা, কিন্তু ওখানে কিছু ছিল না। তো তারা যখন কাছে যায় তখন দেখে খাটিয়াটার মধ্যে সাদা কাপড়ে পেঁচানো একটা লাশ। এটা দেখার পর তারা কিছুটা ভয় পেলেও তারা চিন্তা করে যে আমরা তো 8-10 জন আছি, হয়তো কোনো ক্ষতি হবে না। তো এর কিছুক্ষণ পরেই ঘটে লোমহর্ষক ঘটনা। সেটা হলো তাদের বর্ণনায় যে লাশটা রাখা ছিল খাটিয়ায়, লাশটা আস্তে আস্তে অটোমেটিক উপরের দিকে উঠে যাচ্ছে, শূন্যে ভাসছে হাওয়ায়। তো খাটিয়া থেকে অটোমেটিক উপরে উঠে যাচ্ছে। একটা সময় 7-8 ফিট উপরে উঠার পর লাশটা থেমে যায়, একদম ভাসমান অবস্থায় থেমে যায়। এটা দেখার পর তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং আর নিজেদের ঠিক রাখতে পারে না। তারা ওখান থেকে সবাই দৌড়ে চলে আসে এবং পরবর্তীতে তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনার মাধ্যমে ওই জায়গাটা নিষিদ্ধ ঘোষণা করে এবং কেউ যেন ওইদিকে না যায় ওইরকম ব্যবস্থা করে, কারণ ওইদিকে গেলে কারো বিপদ হতে পারে। এই জন্য পরবর্তীতে আর কোনো সমস্যা নেই। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের আজকের একটা প্রচেষ্টা ছিল, এবং গতদিন উনি এসেছেন। ভেরি মাচ থ্যাংকস ফর কামিং। অ্যান্ড আমরা এখন আপনার ঘটনা শুনতে চাই। সবার আগে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি সাভার থেকে এসেছি। আমার নাম শামীম হোসেন সোহান। আমি একটা প্রাইভেট কোম্পানি সিম্ফনিতে জব করতেছি। তো আমি সাভার জোন সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে জব করতেছি সাভারে। ওকে। তো আমার যেটা ঘটনা ভাইয়া, এটা ঘটছিল 2010 সালের 1 বৈশাখের কিছুদিন আগে। আচ্ছা। ঠিক আছে, 1 বৈশাখের সময়, সেই সময় এটা আমার নানু বাড়িতে ঘটেছে। এটা বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা ঘটনা, আটটাকি গ্রামে। বাকিটা আমি আর বললাম না। তো সেই দিন কি ঘটছে, আমি সরাসরি ঘটনা যাই ভাইয়া। থ্যাংক ইউ। তো সেদিন যে ঘটছে যে গ্রামে কি হয় যে মেলা হয়, বৈশাখী মেলা হওয়ার সময় ওই গ্রামের স্থানীয়রাই ওই মেলায় স্টল দেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস স্টল দেয়। তো আমি যখন নানু বাড়ি যেতাম
তো রাত্রেবেলা মানে চলার জন্য, ঠিক আছে, রাত্রেবেলা চলার জন্য আমাকে কি বলে যে হয় পারিবারিক লোক কেউ অথবা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউ মানে রাত্রেবেলা যাতে আমি ঘুরে টুরে ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি সেই কারণে আমার সাথে কিন্তু থাকতো। কিন্তু সেই সময়টা হয়েছে কি সবাই ওই মেলায় ব্যস্ত থাকার কারণে সেদিন আর কেউ ছিল না। আচ্ছা, আমি আমাদের থেকে জাস্ট গ্রামের বাড়িতে গেছি, সবার সাথে একটু বসতে হয়, একটু কথাবার্তা বলে, যে একজনের দোকান আছে মামা, তার দোকানে বসে কথাবার্তা বলে আমি বাড়ির পথে। বাড়ি কি অনেক রাত হয়ে গেছে, তো রাত প্রায় 11:30টার মতো, আর গ্রামের রাত তো বুঝিনি রাসেল ভাই কিরকম। তো আমি বাড়ির পথে রয়েছি। তো আমাদের বাড়িতে যাওয়ার কথাটা আমি বলতেছি যে কিভাবে যেতে হয়, যে মেইন রোড থেকে একটা ইটের সলিং পড়বে। আচ্ছা, ইটের সলিং থেকে বাম দিকে গেলে আবার পাকার রাস্তা, কিন্তু দুই পাশে হলো বাগান, ইভেন কি মানে কিছু কিছু দূরে আপনার বাড়ি ঘর আছে, তারপর আমাদের বাড়ির এরিয়া শুরু হয়, আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো আমি ওই মেইন রোড দিয়ে চলে আসছি। তো তখন সবকিছু নর্মাল, ঠিক আছে, সবকিছু নর্মাল ছিল। ইভেন কি বলে যে আমার কাছে সেই বলতে খুব হবে, আমার কাছে 4 টাকা ছিল, আর গ্রামে একটা চানাচুর পাওয়া যায় খুব মজার, আমি এটা খাই। তো আমি 2 প্যাকেট 2 টাকা দামের চানাচুর, মধুবন চানাচুর, এটা আমি কিনে নিলাম। মানে আমি খেতে খেতে তারপর বাসে যাবো, আর জ্যোৎস্না রাত ছিল এবং রাস্তাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, তো ওইখানে আমাদের ওই রাস্তাতে গ্রামের মানুষ সচরাচর বলে থাকে যে ওই রাস্তা দিয়ে মানে 2টা জিনিস, একটা হলো 2টা সাপের যাওয়া আসা আছে ওইখানে রাত্রেবেলা, আর হলো এই যে ভয়টা, আচ্ছা, প্যারানর্মাল ভয়টা। তো আমার কাছে টর্চ ছিল না, ঠিক আছে, আমি চানাচুর খেতে খেতে চাঁদের আলোতে দেখে 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 যাচ্ছি। তো যেতে যেতে ওখানে কোনো মানে 3টা জিনিস পড়ে যে রাস্তায় যেতে, 3 রাস্তার মোড় সহ একটা কালভার্ট পড়ে, 3 রাস্তা, এবং তার কিছু দূর গেলেই তা আপনার একটা পুরানো ব্রিটিশ আমলের পুকুরে, যেটা আমাদের নানু বাড়ি, আমাদেরই পুকুর পড়ে, এবং তারপরে পুকুরের সাথে একটা আমাদের পারিবারিক কবরস্থান, আমার নানুদের কবরস্থানের অপোজিট সাইডে বিশাল একটা বাঁশ বাগান আছে, যেখান থেকে মানুষ আসলে অ্যাকচুয়ালি ভয় পায়। তো এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি, ছোটবেলা থেকেই। আচ্ছা, তো আমি ওইভাবে পথ ধরে হেঁটে যাচ্ছি, বাসায় যাচ্ছি। তো যখনই আমি ওই 3 রাস্তার মোড়ের কালভার্টের কাছে আসছি, তখন ওই খুলনার ভাষা তো আর ঢাকার ভাষা তো একরকম হবে না, ডেফিনেটলি না। তো আমাকে ওইখানে ওই রকম রাত্রেবেলায় 12টার দিকে আমাকে রাত্রেবেলায় ঠিক ঢাকার ভাষায় আমাকে একজন মানে পেছন থেকে ডাকতেছে, ওই কই যাস। আমি না দাঁড়াই গেছি। তো এখানে কাজল নামে একটা মামা ছিল প্রতিবেশী, তো উনি সবসময় আমাকে পৌঁছায় দিত। আচ্ছা, তো আমি কতক্ষণ দাঁড়াই, কিন্তু ওনারা তো মেলায় ব্যস্ত, আমি এটা জানি, তার স্টল নিয়ে তাদের ব্যস্ত, তার স্টল করতেছে। তো আমি কতক্ষণ দাঁড়ানোর পর আমি বললাম, কে কাজল মামা? তখন কোনো অ্যান্সার আসতেছে না। তো এরপরে যাচ্ছি, যখন আমি পুকুরের কাছাকাছি, এবং একটা কনস্ট্রাকশনের বাড়ি বানাচ্ছিল একজন, ঠিক আছে, রাস্তার অপোজিট সাইডে, মানে পুকুরের অপোজিট সাইডে। তো পুকুরের কাছে যখন আসছি, তখন সেম আরো ভরা কলা, যে ওই কই যাস, এটা বললে তখন আমি একটু ভয় পেয়ে দাঁড়ায় যাই। 2 ধরনের ভয় পাই। 2 ধরনের ভয় পাই কি, মানে আমার মামারা তো এখানে রাজনীতি করে, তো এই রাজনীতি করার কারণে অনেক শত্রুপক্ষ থাকে, আচ্ছা, তাদের হামলা হইতে পারে। গ্রামে তো জানেনি, আপনার মাথার মধ্যে তখন এই সমস্ত জিনিসগুলা ঘুরতেছে। আর একটা জিনিস ঘুরতেছে, ওই যে ভয়টা, মানে ভয়, মানে 2টা মিলায়, মানে বলবো না কম বেশি, মানে 2টাই আমার কাছে মানে লাগতেছে। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, প্রায় 3-3.5 মিনিট। আচ্ছা, 3.5 মিনিট দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় থেকে একটু মানে কয়েক কদম হাঁটলে ওই যে কবরস্থানটা আর ওই বাঁশবাগানের মাঝখানে। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের যে কবরস্থানটা আছে, কবরস্থানের অপোজিটে যে বাঁশবাগানটা, ওইখান থেকে ব্রিজের মতো করে একটা মানে বাঁশ গেছে, যেটা কবরস্থান কিছু। তো আমি যখন কয়েক কদম পার হয়ে যখন আমি আসছি, মানে কবরস্থান মাঝখানে রাস্তা, আমি উপরে বাসটা, আর ওই পাশে হলো বাঁশবাগানটা, ঠিক তখন আমাকে বললো, এই তোরে না বললাম এদিকে আইতে, তুই কই যাস? এইভাবে বললে
তখন এই কথাটা কিভাবে আসছে, না পিছন থেকে, না পাশ থেকে, না সামনে থেকে, না ডান সাইড থেকে, মানে চারিদিক থেকে আসলো কথা, আওয়াজটা চারিদিক থেকে আসলো। আর কেন যেন আমার মানে চোখটা মানে উপরে চলে গেল। ঠিক তখনই আমি দেখি কি যে ওই বাঁশের নিচে আমি দাঁড়ানো, প্রায় 12-13 ফিট উপরে বাঁশের নিচে দাঁড়ানো, আর ওই যে হাত এবং পা, হাঁটু আর হাঁটু হাত ধরে যেভাবে মানে কেউ বসে থাকে, বসে থাকে একদম মানে বডি মিলায়, তো ওই আর ফেসটা একেবারে সমান, আচ্ছা ফেসটা একেবারে সমান, মানে মনে হবে কি ওইখান থেকে কিছু বের হয়ে আসবে না। কিন্তু আমি যেটা দেখলাম, আমি তাকানোর পর যে মানে দেখলাম কি যে লাল, মানে কোনো চোখের মনি নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট লাল একটা রক্ত, মানে ব্লাড, জাস্ট ব্লাড, ব্লাডের চোখ, এবং জিহ্বাটা একদম রক্ত, মানে জিহ্বাটা বের হয়ে আসলো এবং টপ টপ করে রক্ত পড়তেছে। আমার গায়ে না, আমার মানে কোথায় পড়তেছে যেটা আমি খেয়াল করিনি, কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে। রক্ত পড়া থাকলে সেটা দেখে মানে আসলে আমি লাইফ ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। তো মানে ওই সময় আমি হামাগুড়ি দিয়ে আসছিল মনে হয়, হামাগুড়ি দিয়ে না, এইভাবে বসে আছে, জাস্ট মানে হাত দুটো বাঁকা করে এইভাবে বসে আছে, মানে মনে হচ্ছে কি আমার দিকে মানে আমার দিকে তাকানো সমানটা। আর ওইখান আমি যখন তাকালাম তখন ওই কালো, মানে ওই কালো থেকে চোখ দুইটা লাল হয়ে গেল, আর এই জিহ্বাটা বের হয়ে আসলো। তখন আমি মানে আমি জানি না, আমি মানে ওই সময় মানে মানে সেন্সটা কিরকম ছিল আমার, আমি এটা বলতে পারবো না। জাস্ট এইটুক মনে আছে, আমি এইটুক বলছিলাম যে তুই থাক, আমি গেলাম, এটা বলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমাদের মানে ওই কেয়ারটেকার ছিল, আমাদের বাড়িতে দেখাশোনা করতো উনি, আমরা না থাকলে। তো ওই আমি যখনই দৌড়ায় উঠানে ঢুকছি, তখন আমি কেয়ারটেকার দেখে একটা চিৎকার করে মানে সেন্সলেস হয়ে যায়, ন্যাচারালি সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন ঘুম থেকে সকালে যখন উঠি তখন দেখি আমার গায়ে অনেক জ্বর, অনেক জ্বর ছিল। জ্বর থাকার পর এবং সবার সাথে শেয়ার করলাম বিষয়টা, মানে এই কি হয়েছে, এই ঘটনা হয়েছে, এরকম আমি দেখে ভয় পাইছি। তো সবাই বললো যে হ্যাঁ কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে, মানে আগে ভয় পাইতো, কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে। এই গেল সিনেমাটা, সবই নর্মাল। তো তার ঠিক কিছুদিন পর আমি রাত্রেবেলা ওই জানলার পাশে বসে গায়ে হেডফোনে গান শুনতে। ওইখানেই? না ওইখানে না, আমার বাসায়। না ওইখানে। আচ্ছা ওইখানে, সেটাই বলছি। হ্যাঁ, গ্রামেতে, নানু বাড়িতেই আমি জাস্ট ওই কি বলে যে গান শুনতেছি। তো এটা ঘটনা হলো ছোটবেলায় যখন আমি যে বলছিলাম যে আমি ঢাকায় ছিলাম, তো ওই হাজারীবাগে, তো ওখানে আমার এক দাদি ছিল, উনি মারা গেছে 2002 সালে, আর এই ঘটনাটা বলছি আমি 2010 সালের। তো কেন এটা রিলেটেড আমি এটা বলতে পারবো না, ঠিক আছে। তো আমি বসে গান শুনতেছি, তো আমাদের বাড়ির মানে জানলা দিয়ে উঠানের পরে একটা রাস্তা গেছে, এটা খালের দিক চলে যায়, বাগান দিয়ে খালের দিক চলে যায়। তো আমি মেইন রোড থেকে দেখতেছি কি যে মানে না, আমি কানে হেডফোন হঠাৎ করে, তখন বললাম যে হঠাৎ করে দেখি সব কেমন যেন গ্রে গ্রে হয়েছে। আমি বুঝতে পারতেছি আপনার শার্টের কালার ব্লু, বাট কিন্তু গ্রে। আমি দেখতে পাচ্ছি মানে পাতার কালার গ্রিন, বাট গ্রে মনে হইতেছে, গ্রে গ্রে। ঠিক সেই মুহূর্তে দেখি উনি একটা লাঠি ভর করে হাঁটতো, একটা লাঠি, বড় লাঠি। দেখি কি স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে, অন্ধকার, তারপরও তাকে বোঝা যাচ্ছে সেই দাদি যে কখনোই ওই মানে বাগেরহাট, খুলনা কোথাও যায়নি, সে হাজিরবাগের জন্য হাজিরবাগেই মৃত্যু। সে ওই ভর দিয়ে 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 ওই মানে খালের দিক চলে গেল, বাগান হয়ে খালের দিক চলে গেল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে, মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে আমি জাস্ট শুয়ে পড়লাম। সকালবেলা আমি আম্মুকে বললাম, আম্মু এরকম আমি দেখছি। আম্মু তো বলে অ্যাজ ইউজুয়াল যে ওগুলা কিছু না, তুমি এখানে আসছো গ্রামের, তোমার পরিবেশে হচ্ছে না, তুমি ঢাকায় চলে যাও, তোমার পড়াশোনা আছে, তুমি ঢাকায় চলে যাও। আমি ঢাকায় চলে এসে নর্মালি চলতেছিলাম, এমনি পড়াশোনা করা, এদিক যাওয়া, নর্মালি চলতেছিলাম। কিন্তু এটা জাস্ট 1 বছর একটা গ্যাপ গেছে, 1 বছরের ভিতর কিচ্ছু হয়নি, নাথিং, মানে এরকম কোনো কিছুই হয়নি, মানে যেটা মানে আমি নোটিস করব। ঠিক 2012 সালে জাস্ট ফ্যামিলির সাথে একটা কথা কাটাকাটি নিয়ে আমি বের হয়ে যাই বাসা থেকে। বের হয়ে যাওয়ার পর আমি আর কি বলে যে আমি আমার এক বড় ভাইয়ের বাসায় যে থাকি, তাদের বাসাটা অনেক পুরানো, অনেক পুরানো, এই মানে এটা হাজারীবাগে, এটা অনেক পুরানো, পাবে ভাই।
তো পাভেল ভাইয়ের বাসায় যে থাকি, তো অনেক কাছে শুনি পাভেল ভাই আবার একটু মানে জিকির করতো, অনেক কিছু জিকির করতো। তো পাভেল ভাইয়ের মুখে শুনতাম, আরো কয়েকজনের মুখে শুনতাম যে তাদের বাসা অনেক পুরানো, কিছু গাছগাছালি আছে, মানে গাছের বাড়ি বলতো। তো গাছের বাড়ি আছে, তো ওই কি বলে যে ওখানে অনেক কিছু অনেকে দেখে। আন্টি বলে মানে তার মা, আমার আন্টি বাপের ভাইয়ের মা, উনি দেখছে, বাপের বড় ভাবি দেখছে। তো যেটা আমি দেখছি যে একদিন দেখি কি যে ওই মশারি টাঙায় ঘুমায় আছি, পুরানো বাড়ি যেহেতু মশারির উপরটা একটু বেশি, গাছপালা আছে, তো ঘুমায় আছি, তো মশারি টাঙানো। তো দেখলাম মানে হঠাৎ করে মানে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি দেখি কি যে খাটো, পেটটা অনেক বড়, মানে মানে বলবো কি একদম খাটো কিন্তু পেটটা অনেক বড়, মাথাটাও মানে পেটের থেকে, মাথাটা পেটের থেকে আরো বড়, এরকম। মানে যে আন্টি আছে, আন্টির রুমে ঘুরতেছে। আচ্ছা, আমি এখান থেকে পুরানো বাড়ি তো মানে উকি দিলেই দেখা যাচ্ছে এরকম ঘুরতেছে। তখন আমি পাভেল ভাই মানে পাভেল ভাই দেখেন ওইটা কি, পাভেল তো ঘুম, পাভেল ভাই দেখেন ওইটা কি। তো পাভেল ভাই না হাসতেছে, হাসতে হাসতে বলতেছে কি যে এরকম কিছু না, আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়। তখন আমি যে পুরানো এগুলো তাকে বলি নাই, শেয়ার করলাম যে হইতে পারে অনেক কিছু, কিন্তু আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়, এটা পুরানো আমলের বাড়ি, ঠিক আছে, আমাদের বাসায় এরকম অনেক কিছুই ঘটনা ঘটে, এরকম দেখা যায়। তো গেল ওইখানে ওই রকম এভাবে চলে গেল, ওইখানে থাকলাম। এরপর আর কিছু দেখলাম না। আরেকদিন যেটা হয়, আমি ওখান থেকে চলে আসলাম, একটা ম্যাচ ভাড়া করে চলে আসলাম। ম্যাচ ভাড়া করে চলে আসার পর ওই কি বলে যে ম্যাচে তা আমরা 3 জন ছিলাম, ম্যাচে আমরা 3 জন ছিলাম। তো 3 জনের মধ্যে একজনের নাম ছিল সুমন। তো সে আমাদের রান্না বান্নার বিষয়টা দেখতো, আমরা কেউ রান্না করতে পারতাম না, সে আমাদের রান্না বান্নার বিষয়টা দেখতো। তো সে হঠাৎ করে একদিন একদম নাই, তার বাড়ি ছিল বরিশাল। তো ওই বরিশালে আমরা এই কন্ট্যাক্ট করলাম যে আচ্ছা হঠাৎ করে সুমন বাজারে গেছে, কেন নাই, মানে বেশ কয়েকদিন পর, 4-5 দিন পর। তখন আমরা বললাম যে সুমন তো 2 বছর আগে মারাই গেছে। আচ্ছা, আমরা আপনার ঘটনা বাকিগুলো আরো শুনবো। একটা মানে এখনো নিশ্চয়ই অনেক প্রবলেম হচ্ছে, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরিগুলো। এবং সেটা যদি আপনার সেই রাতের কথা যদি মনে করা যায়, আপনি যে ভিজুয়ালের কথা বললেন, যে ভদ্রলোকের কথা বললেন, বা ভদ্রলোক বা অশরীরী যে যাই বলি না কেন, যার কথা বললেন, তার কথা যদি কেউ কল্পনা করেন, তাহলে একটা অদ্ভুত শীর্ষের একটা অনুভূতি যে কারোরই হবে। আবার ঠিক একই সাথে আপনি যে ঘটনাটা বললেন যে পরবর্তীতে আপনি একজন লোককে দেখেছেন যে লোকটির পেটটা অনেক বড়, মাথাটা আরো বড়, সেটাও যদি কেউ কল্পনা করেন তাহলে সেটাতেও ভয় পেতে হবে। এখন আমাদের ঘটনায় এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাফেজ মঈনুদ্দিন সাহেব, এবং তিনি রিসেন্টলি একটা ঘটনা, তিনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন খুব রিসেন্টলি, সেটা তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। শুনি আপনি রিসেন্টলি কি এক্সপিরিয়েন্স করেছেন। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে বেশ আজিমপুর কবরস্থানে এশার নামাজ পড়ে খুব ভেতর নির্জন স্থানে বসে তাসবিহ পড়তেছিলাম এবং মন থেকে বলতেছিলাম, জিন হোক অথবা কোন আল্লাহ তাআলার নেক বান্দা, সৎ বান্দা হোক, আমাকে যদি এসে কেউ একটা আমল বলে দিত যে ভালো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কোন আমলটা প্রয়োজন পড়ে, সেটা যদি আমি জানতে পারতাম আমার জন্য খুব ভালো হতো। আপনি কি মাঝে মাঝে কবরস্থানে যান এবং দোয়া করেন সবার জন্য? আমার সময় বেশি কাটে আজিমপুর কবরস্থান। আচ্ছা, আমি আজিমপুর কবরস্থানে সে রাত্রিতে চোখ বন্ধ করে তাসবিহ পড়তেছিলাম। সেই মুহূর্তে যখন এই মনের ভিতরে নিয়তটা করতেছিলাম, তো হঠাৎ করে আমার শরীর খুব হালকা হয়ে গেছে আর পুরো ঠান্ডা হয়ে গেল। তখন আমি নিজেকে একটু তাজা করলাম, ঝাড়া মারলাম। তখন আমি আমার সামনে দেখি একটা বাক্সের মধ্যে ছোট বাচ্চা, শিশু বাচ্চা একটা লাশ। তখন আমি লোক খোঁজা শুরু করলাম যে লাশটা কে রেখে গেল এখানে, কাউকে তো দেখতেছি না, লোক কোথায়। তখন ভাবলাম হয়তো কবর যিনি খোদাই করে ওনাকে হয়তো ডাকতে গেছে, এটা রেখে গেছে। আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে সামনে হাঁটা শুরু করলাম।
যখন সামনে বেশ দূরে খানিক চলে গেছি, ওই সময়তে সে বাক্সটা পড়ে গেল। আমি আবার মনে আঘাত নিলাম যে লাশটা পড়ে গেল, বাচ্চা, ছোট্ট একটা শিশু বাচ্চা লাশ কিভাবে পড়লো। সেটা তুলতে গেছি, যখন তুলবো সেই মুহূর্তে আমার সামনে একজন বৃদ্ধ লোক আসে। বৃদ্ধ লোক এসে তার বাম হাত আমার পিঠে উপরে রাখে, আর এক হাত দিয়ে সে ইশারা করে তুলতে না বলতেছে। আচ্ছা, উনি মুখ দিয়ে কিছু বলেননি, মুখে কিছু না বলে উনি হাত দিয়ে ইশারা করে দিতেছে যে তুলবা না। আমি না তুলে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলাম, সালাম দিলাম। উনি সালাম উত্তর নিয়ে উনি নিষেধ করলেন যেটা তুলবা না। তখন সে ওই মুহূর্তে আমার মনের কথাটা যেটা আমি মানত করে বলছিলাম, উনি আমাকে সেই শিখিয়ে দিতেছেন কি করতে হবে। মানুষের মনে ভালো মনের মাকসুদ উদ্দেশ্য করতে হলে কি কি করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা আমরা যাব না, আমরা বলছি কিছু করতে হবে, সেটা আপনাকে শিখিয়ে দিল। এরপরে আমি যখন বললাম এটাকে তুলবো, উনি না বললেন। ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। কথা হওয়ার পর উনি সামনের দিকে এগিয়ে যায়। বেশ কিছু যাওয়ার পরে উনি আর দেখা হয় না। পরবর্তীতে আমি যখন আবার বসলাম, উনি কে ছিলেন আমার কাছে এসে যে আমার কথাটা উনি বলে দিলেন, তখন আমি এতটুকুই জানতে পারছি উনি জিন ছিলেন। আচ্ছা, আর ওই বাচ্চাটা যেটা লাশ ছিল, ওই বিষয় আমাকে অবগত করা হইল যে প্রথমে যে লাশটা আমাকে দেখানো হইলো, আমার ধ্যান যেন ছুটে যায়, আমি যেন সে আমলটা করতে না পারি, ভয় পাই, এই জন্য আমাকে ওই জিনিসটা দেখানো হয়েছে। এটা লাশ ছিল না। ওকে, তা বাচ্চারা ছিল একটা ঝুড়ির মধ্যে, বাক্স, কাঠের বাক্সের মধ্যে এটা লাশ ছিল। আমার ধ্যান, কিরকম বয়স হবে বাচ্চাটার? ভয় দেখ, ছোট্ট, একেবারে ছোট্ট, নবজাতক শিশুর মতো। তো আপনারা নিশ্চয়ই এটা দেখতে পারেন, আপনারা নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন যে সেই দৃশ্যটা কেমন হতে পারে। সেই দৃশ্যটা আপনারা যদি কল্পনা করেন তাহলে কেমন লাগে আমাকে একটু জানাতে পারেন চাইলে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে অবশ্যই SMS করে হোক আর এখানে ফেসবুকে হোক আপনারা জানাবেন। আহমেদ আমাদের সাথে আছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে আমরা প্রথম অতিথির কাছে যাচ্ছি। আপনি বলছেন রিসেন্ট একটা ঘটনা আপনার সাথে ঘটেছে মনে হয় না, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। থ্যাংক ইউ রাসেল ভাই। এগেইন রিসেন্ট যে ঘটনাটা, এটা কিছুদিন আগে আমার বাসাটা হলো জাস্ট এলাকার নামটা বলি, যে আমিন বাজারের পর বলিয়াপুর নামে একটা জায়গা আছে, যেটা ঢাকা এবং সাভারের মাঝখানে পড়ে, আর একটু গ্রাম্য এরিয়া এলাকাটা, একটু গ্রাম্য এরিয়া বাট আধুনিক। আচ্ছা, ওকে। তো ওইখান থেকে আশেপাশে গ্রাম্য পরিবেশ যেহেতু, তো রাত্রেবেলা সেদিন আমি সরাসরি ঘটনায় আছি। তো রাত্রেবেলা ঘুমাই তো পড়ছি, অনেক কিছুর অফিসের টেনশন আছে, অনেক কিছু স্ট্রেস আছে, তো এগুলো নিয়ে টেনশনে ঘুমায় পড়ছি। তো আমার ওয়াইফও ঘুম, আমিও ঘুম, কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা না ভেঙে গেল, কিন্তু চোখ খুলে নেই। ঘুমটা মনে হচ্ছে কি আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুমের মধ্যে মনে করছি ঘুমটা ভেঙে গেছে, কিন্তু চোখ খুলে নাই। কিন্তু মনে হচ্ছে কি কেউ যেন আমাকে দেখতেছে, কেউ যেন আমাকে দেখতেছে। মনে হচ্ছে এরকম হইতে পারে যে আমার ওয়াইফ উঠে আমি দেখতেছি, অথবা জ্বর আসছে কিনা, যদি উঠি ওটা ওইরকম হইল। জাস্ট আমি চোখটা খুললাম, খালি দেখলাম যে হোয়াইট দেখে, ব্ল্যাক দেখে, এরকম বডি দেখে, শেপ দেখে। আমি দেখলাম একদম টোটালি পার্পল কালারের আলখাল্লা পড়া একটা শেপ। জাস্ট আমি চোখটা খুললাম এবং 2-3 সেকেন্ডের মধ্যে শেপটা চলে গেল। একদম পার্পল কালার, পার্পল কালার মনে হচ্ছে কি ধোয়া, মানুষের ধোয়া, আলখাল্লা পড়া, ঠিক আছে। তো পা বোঝা যাচ্ছে না, মাথা বোঝা যাচ্ছে, এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি বলা যাবে না যে বোঝা যাচ্ছে কি বোঝা, কিন্তু মনে হচ্ছে যে ধোয়া একটা ব্যাপার জাস্ট চলে গেল। কিছুদিন আগে তো শীত ছিল, শীতের ভিতর আমার ওয়াইফ, তখন আমি উঠে বসছি, তো বলতেছে যে ঘুমে বলতেছে যে তুমি উঠছো কেন, অসুস্থ নাকি? আমার খুব গরম লাগতেছে। পরে দেখি আমারও খুব গরম লাগতেছে, আমার মাথাটা